ক্যামেরা ঠিক আছে? আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক আমাদের নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পরে আমরা আসলে আসলাম। তো আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কি না? শোনা যাচ্ছে? আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার কিনা? এখন সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। ভাই এখানে ল্যাপটপটা দিলে দেখতে পারি। আচ্ছা, সাউন্ড যদি ক্লিয়ার থাকে, সব কিছু যদি ক্লিয়ার থাকে, ভিডিও যদি ঠিক মতো দেখা যায়, সেক্ষেত্রে আমরা ক্লাস শুরু করে দেবো। আমরা আর দেরি করব না। একটু কমেন্টে আমাকে জানাও যে সব কিছু ঠিক আছে কি না। ঝটপট কমেন্টে জানিয়ে ফেলো সব কিছু ঠিক আছে কি না। ওকে, ফরহাদ খান, ঠিক আছে। তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে কোষ বিভাজনের উপর। আমরা এর আগেও একদিন এটা শুরু করছিলাম, কিন্তু ওই দিন ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে আমরা আসলে শেষ করতে পারি নাই। তো আমরা আবারও অধ্যায়টা দেখবো আজকে ইনশাল্লাহ। তো দেখো, কোষ বিভাজন এটা হচ্ছে আমাদের বোটানি অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, তাই না? তো অধ্যায়টা খুবই ছোট, এখানে জাস্ট 2-3টা টপিক আছে, ছোট্ট 2-3টা টপিক, কিন্তু প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। সো যারা হচ্ছে যে এখনও টেনশনে আছো যে আসলে কিভাবে কি শেষ করবা, সিলেবাস বিশাল বড়, এত পড়া কিভাবে শেষ করবা, তাদের জন্য এই অধ্যায়টা কিন্তু একটা ট্রাম্প কার্ড হইতে পারে। এই অধ্যায়টা আসলে তোমার প্রিপারেশন নিতে খুব বেশি সমস্যা হবে না এবং সময়ও কম লাগবে, কিন্তু তুমি একটা প্রশ্ন অবশ্যই এখান থেকে পাবা ইনশাল্লাহ। তো তাহলে আমরা এই অধ্যায়টা আজকে আমাদের এই ক্লাসের সাথে সাথে আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো কোষ বিভাজন, আমরা প্রথমে যদি এই জিনিসটার সংজ্ঞাটা জানার চেষ্টা করি। আসলে সংজ্ঞাটা কিন্তু খুবই সহজ, তোমরা সবাই জানো এই সংজ্ঞাটা কি বলা হচ্ছে। যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে 2 বা ততোধিক অপত্য কোষ সৃষ্টি করে, সেই প্রক্রিয়াটাকেই কি বলা হয়? কোষ বিভাজন, তাই না? তাহলে যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হবে, মাতৃকোষ মানে কি? মাতৃকোষ মানে হচ্ছে যেই কোষটা থেকে নতুন কোষ তৈরি হবে, সেটাই হচ্ছে মাতৃকোষ, তাই না? আর যেই কোষগুলো নতুনভাবে তৈরি হবে, সেই কোষগুলোর নাম হচ্ছে অপত্য কোষ, ঠিক আছে? তাহলে যার থেকে কোষ তৈরি হচ্ছে সেটা হচ্ছে মাতৃকোষ, এবং যেগুলো তৈরি হচ্ছে সেসব কোষগুলো হচ্ছে অপত্য কোষ। ক্লিয়ার? তো এখন কি বলা হয়েছে সংজ্ঞাটা একটু খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো, 2 বা ততোধিক, এই জায়গাটা খেয়াল করো, 2 বা ততোধিক, তার মানে একটা মাতৃকোষ, সেখান থেকে তৈরি হবে অপত্য কোষ, সেটা সংখ্যাটা 2টা হইতে পারে। সর্বনিম্ন কয়টা হবে? 2টা। আর সর্বোচ্চ কয়টা হইতে পারে সেটার কোনো লিমিটেশন নাই, এটা 3টা হইতে পারে, 4টা হইতে পারে, ঠিক আছে? একাধিক ধরন আমরা দেখব। তো এই জন্য কোষ বিভাজনটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করছি, যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে 2 বা ততোধিক অপত্য কোষ সৃষ্টি হয় তাকেই কোষ বিভাজন বলে। তো এখন কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এই নামগুলো আমরা সবাই জানি আশা করি। তো এর মধ্যে অ্যামাইটোসিস এই জিনিসটা আসলে আচ্ছা, অ্যামাইটোসিস এটা আসলে কিন্তু খুব বেশি উন্নত কোনো কোষ বিভাজন না। এটা কাদের হয়? এটা হয় শুধুমাত্র কাদের ক্ষেত্রে? অণুজীবদের ক্ষেত্রে, এবং তাও সব অণুজীবের ক্ষেত্রেও এটা হয় না, কিছু কিছু অণুজীবের ক্ষেত্রে হয়। মানে খুবই অনুন্নত একটা কোষ বিভাজন অ্যামাইটোসিস, এবং এটা নিয়ে আমাদের খুব বেশি আসলে আলোচনাও নাই বইয়ে। আমরা জাস্ট এটা সম্পর্কে 1-2টা কথা জানবো। হ্যাঁ, মাইটোসিস এটা নিয়ে আমাদের বিস্তারিত জানতে হবে, 9-10-ও আমরা জেনে আসছি। আর মায়োসিস যেটা, এটা হচ্ছে যে আমাদের এবারের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন আসে। মায়োসিস,
যেহেতু অ্যামাইটোসিস এটা একদম বাচ্চাদের বিষয়, আর মাইটোসিস এটা 9-10-এ পড়ে আসছো। মায়োসিসটা হচ্ছে যেহেতু এইচএসসি লেভেলে এসে তোমরা নতুন করে বিস্তারিত জানছো, এটাই তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এখানে ছোট ছোট কিছু টপিক আছে, ক্রসিং ওভার, তারপর প্রোফেজ 1-এর যে উপধাপসমূহ আমরা সেগুলো দেখবো একটু একটু করে। হ্যাঁ, তো চলো এটা সম্পর্কে আর কিছু জিনিস যদি জানা লাগে আমরা দেখে নিই। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে আমরা আর কি নামে ডাকতে পারি? এটাকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন বা দ্বিবিভাজন। অ্যামাইটোসিসের আরেকটা নাম কি? প্রত্যক্ষ বিভাজন বা দ্বিবিভাজন। ঠিক আছে, মাইটোসিসের আর কি নাম আছে? সমীকরণিক বিভাজন। এটা কিন্তু কতে বা খতে আসতে পারে যে মাইটোসিস বিভাজনকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়, ব্যাখ্যা করো। খতে আসে সাধারণত, তো এটা তোমরা জানো আশা করি। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যে দুইটা কোষ তৈরি হবে, মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মাইটোসিস এটার কথা বলা হচ্ছে, মাইটোসিসের ক্ষেত্রে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে, তাই না? একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে, এবং এই যে অপত্য কোষগুলো এরা সবাই হুবহু দেখতে মাতৃকোষের মতোই। এটার চেহারা একদম তার মাতৃকোষের মতোই, এমনকি এটার চেহারাও তার মাতৃকোষের মতোই। এই মাতৃকোষের মধ্যে যদি 10টা ক্রোমোজোম থাকে, এটার মধ্যে কয়টা থাকবে? 10টা। এটার মধ্যেও কয়টা থাকবে? 10টা। অর্থাৎ তারা উভয়ই হুবহু মাতৃকোষের মতোই। এই জন্য এই কোষ বিভাজনটাকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। আশা করি ক্লিয়ার। তাহলে মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক বিভাজন বলে, বা এটা যদি খ নম্বরে আসে ব্যাখ্যা করার জন্য, তখন কিন্তু তোমাকে এই কথাগুলো বলতে হবে যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়, এবং অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা এবং বাকি যে উপাদানগুলো সব কিছুই কি আসলে হুবহু মাতৃকোষের মতোই হয়। এই কারণে এটাকে কি বলা হয়? সমীকরণিক বিভাজন বলা হয়, তাই না? সহজ। একইভাবে আমরা যদি মায়োসিসের অন্য বিকল্প কোনো নামের কথা বলি, এটাকে আর কি নামে ডাকা হয়? এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। কেন এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয় এটা তোমরা জানো আশা করি। মায়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলার কারণ হচ্ছে, মায়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলার কারণ হচ্ছে এইখানে কিন্তু তোমার একটা মাতৃকোষ থেকে 4টা কোষ তৈরি হয়। একটা মাতৃকোষ থেকে 4টা কোষ তৈরি হয়, এবং এই যে কোষগুলো অর্থাৎ অপত্য কোষগুলো, এগুলোতে কিন্তু ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের চেয়ে কমে আসে বা অর্ধেক হয়ে আসে। অর্থাৎ আমরা যদি সাপোজ ধরে নিই মাতৃকোষে 10টা ক্রোমোজোম ছিল, সেই ক্ষেত্রে এই প্রতিটা অপত্য কোষে কিন্তু 10টা করে ক্রোমোজোম আর থাকে না, বরং কমে আসে, অর্ধেক হয়ে আসে। সবগুলোতেই তখন 10-এর অর্ধেক 5টা করে ক্রোমোজোম থাকে। অর্থাৎ মাতৃকোষে যদি 10টা ক্রোমোজোম থেকে থাকে, সেই ক্ষেত্রে অপত্য কোষগুলোতে আমরা কয়টা করে পাবো? 5টা করে পাবো, মানে অর্ধেক হয়ে যাবে। তো যেহেতু হ্রাস পাচ্ছে ক্রোমোজোম সংখ্যা, এই জন্যই এই কোষ বিভাজনটাকে কি বলা হয়? হ্রাসমূলক বিভাজন বলা হয়। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলো খ নাম্বারের জন্য পড়ে নিলাম, এগুলো খতে কিন্তু আসে। আচ্ছা, তো আর কি জানতে হবে? আমরা একটু যদি উদাহরণ দেখি যে আসলে কোনটা কোথায় হয়। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কোথায় হয় আমি কিন্তু আগেই বলে দিয়েছি। অ্যামাইটোসিস কোষ বিভাজন অণুজীবে হয়, কিছু কিছু অণুজীবের ক্ষেত্রে হয়। যেমন একটা উদাহরণ হচ্ছে ইস্ট। তাহলে ইস্ট বা এককোষী আরও যে অণুজীবগুলো আছে এবং হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, সেই ক্ষেত্রে আমরা অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ বিভাজন বা দ্বিবিভাজন এই জিনিসটা দেখতে পাই। আচ্ছা, সমীকরণিক বিভাজন যেটা হচ্ছে কোথায় ঘটবে? দেহকোষে ঘটবে। সমীকরণ বিভাজন বা মাইটোসিস বিভাজন কোথায় ঘটবে? এটা হচ্ছে দেহকোষে ঘটবে। এবং আমাদের মায়োসিস বা হ্রাসমূলক বিভাজনটা কোথায় ঘটে? এটা হচ্ছে জনন মাতৃকোষে ঘটে। কোথায় ঘটবে? জনন মাতৃকোষে। তাহলে এই কথাগুলো কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে যে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে, বা মিওসিস বা মায়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে। অথবা এভাবেও আসতে পারে যে জনন মাতৃকোষে কোন কোষ বিভাজন ঘটে থাকে, বা দেহকোষে কোন ধরনের কোষ বিভাজন ঘটে থাকে। ঠিক আছে, তাহলে এমসিকিউ এর জন্য আমাদের এই তথ্যগুলো অবশ্যই জেনে নিতে হবে। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে? এগুলো খুবই সিম্পল বিষয়, এগুলোতে সমস্যা থাকার কথাও না। তাও একটু আমাকে বলো কমেন্টে যে কোনো সমস্যা আছে কিনা, এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা এটা একটু বলো কমেন্টে। সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা এতটুকু যা বলা হয়েছে? কারো কোনো ধরনের কোনো সমস্যা বা জিজ্ঞাসা আছে কিনা একটু কমেন্টে বলো তো।
দ্রুত? ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাব। এই জিনিসটা গোলগাল একটা জিনিস, এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম কি? এটার নাম হচ্ছে কোষচক্র। এটার নাম হচ্ছে কোষচক্র। দেখেই বোঝা যাচ্ছে এটা একটা চক্র। তো এই জিনিসটা হচ্ছে কি? কোষচক্র। এটার সিগনিফিকেন্ট কি বা এটার গুরুত্বটা আসলে কি? দেখো, এখানে মোটা দাগে দুইটা জিনিস বোঝানো হয়েছে। এই যে জায়গাটা, আচ্ছা, এই যে অংশটুকু, এই অংশটুকুকে আমরা বলতেছি বিভাজন পর্যায়। এই অংশটুকুকে বলা হচ্ছে বিভাজন পর্যায়। আর বাকি যে অংশটুকু, এটাকে বলা হচ্ছে প্রস্তুতি পর্যায়। তাহলে আমরা এখানে মোটা দাগে দুইটা অংশ পাচ্ছি। অল্প একটু অংশ হচ্ছে বিভাজন পর্যায়, আর বাকি বেশ বড় একটা অংশ হচ্ছে আসলে প্রস্তুতি পর্যায়। ঠিক আছে? তো দেখো জিনিসটা আসলে কেমন। ধরো একটা কোষ মাত্র জন্ম নিল, একটা কোষ মাত্র জন্ম নিল। তো জন্ম হওয়ার পর থেকে তার জীবন শুরু হয়েছে। জন্ম হওয়ার পর থেকে তার জীবন শুরু হয়েছে। সে হচ্ছে জন্ম হওয়ার পর থেকে কি করতেছে? প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি নিচ্ছে। কেন প্রস্তুতি নিচ্ছে? সেও কোনো একদিন গিয়ে বিভাজিত হবে। বোঝো ভালো করে জিনিসটা। এটা হচ্ছে জীবনের সাথে মিলাইতে হবে। তাহলে একটা কোষ জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পর থেকে তার প্রস্তুতি শুরু হলো। কিসের প্রস্তুতি? যে সে একটা সময় গিয়ে বিভাজিত হবে, তাই না? তাহলে যতক্ষণ পর্যন্ত সে এই যে প্রস্তুতিটা নিচ্ছে, বিভিন্ন পরিবর্তন বা তার মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জ আসতেছে, এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু সবই হচ্ছে তার প্রস্তুতির অংশ। তো এরকম করতে করতে একটা সময় গিয়ে সে হচ্ছে যে একদম ফুললি প্রিপেয়ার্ড, তার প্রস্তুতি শেষ। এখন সে কি করতে পারবে? বিভাজিত হইতে পারবে। তাহলে এই যে জন্ম হওয়ার পর থেকে শুরু করে নিয়ে এই যে সময় পর্যন্ত, এতটুকু সময়কে আমরা বলবো হচ্ছে আসলে কি? প্রস্তুতিকাল। সে এতক্ষণ পর্যন্ত প্রস্তুত হয়েছে। আর এরপরে সে কি শুরু করবে? তার যে উদ্দেশ্য সেটা বাস্তবায়ন শুরু করবে, অর্থাৎ বিভাজিত হওয়া শুরু করবে। তাহলে বাকি যে অংশটুকু, বাকি অংশটুকুকে আমরা বলবো হচ্ছে বিভাজনকাল। ঠিক আছে? তাহলে এই যে একটা কোষ জন্ম হওয়ার পর থেকে শুরু করে প্রস্তুতি নিল, তারপরে বিভাজিত হয়ে নতুন কোষ আবারও তৈরি করলো, অর্থাৎ এই যে একটা চক্র সম্পন্ন হলো, এই চক্রটাকে বলা হচ্ছে কোষচক্র, যেটার দুইটা অংশ, একটা হচ্ছে প্রস্তুতিকাল আর একটা হচ্ছে বিভাজনকাল। তো এই প্রস্তুতিকালটাকে ইংরেজি ভাষায় বলা হয় ইন্টারফেজ, বায়োলজিতে ইন্টারফেজ বলা হয় এটাকে। আর বিভাজন পর্যায়ে যেটা, সেটা তো মাইটোসিস নামেই পরিচিত। এখান থেকে আর কি জানতে হবে? সময়টা জানতে হবে। দেখো, প্রস্তুতির জন্যই কিন্তু ম্যাক্সিমাম সময়টা খরচ হয়, বিভাজন হতে খুব অল্প সময় লাগে। পুরোটাকে যদি আমরা 100% হিসেবে ক্যালকুলেট করি, তাহলে দেখা যাবে মাইটোসিস পর্যায় বা বিভাজন পর্যায়ের জন্য মাত্র তোমার 5 থেকে 10% সময় ব্যয়িত হয়। আর বাকি যে টোটাল সময়টা, এটা কিন্তু আসলে প্রস্তুতির জন্যই ব্যয়িত হয়। ঠিক আছে? এই সময়গুলো এমসিকিউ এর জন্য ইম্পর্ট্যান্ট। বোঝা গেছে? আচ্ছা, কি বলছে একজন? আগে যদি ক্লাস করা না থাকে তাহলে এই ক্লাস করে আর এমসিকিউ প্র্যাকটিস করে কি এইচএসসি কভার করা যাবে? খুব ভয়ে আছি বায়োলজি নিয়ে, বাকিগুলা শেষ করে বায়োলজির বেহাল অবস্থা। আচ্ছা, ঠিক আছে, ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ এই ক্লাসটা করো। ক্লাসটা করার পরে তারপরে হচ্ছে যে কোনো একটা টেস্ট পেপার তোমার বাসায় যেটা আছে সেটা দেখে দেখে তুমি যদি একটু এমসিকিউগুলো দেখো, আর এমসিকিউর পাশাপাশি আমরা কিছু সৃজনশীল দেখা দেওয়ার চেষ্টা করব, সেগুলো যদি ফলো করো তাহলে কিন্তু প্রস্তুতি হয়ে যাবে, আশা করা যাচ্ছে ইনশাল্লাহ। তোমার ডেডিকেশনটা এখানে জরুরি। ঠিক আছে? টেনশন করে আসলে কোনো লাভ হবে না। তুমি এখন যতটুকু সময় আছে এটা 100% ইউটিলাইজ করার চেষ্টা করো, তাহলে কিন্তু একটা মানে কিছু একটা হতে পারে, ভালো কিছু একটা হবে বলে আমরা আশা করি। ঠিক আছে? তো মনোযোগ দিয়ে ক্লাস করো। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, আর ক্লাসের মধ্যে কোনো কিছু যদি বুঝতে না পারো তাহলে কিন্তু কমেন্টে বলতে পারো আমাদেরকে, আমরা সাথে সাথে রেসপন্স করব। আচ্ছা, তাহলে মাইটোসিস পর্যায় আর হচ্ছে যে প্রস্তুতি পর্যায়, এটাতে সময় লাগে তাহলে বেশি, 90 থেকে 95%। এখন এই যে এত বড় একটা সময়, এই বড় সময়টাকে আমরা আবার 3টা ভাগে ভাগ করে নিয়েছি। ধরো এই যে এতটুকু সময়, এটাকে একটা নাম দিয়েছি, বাকি সময়টুকুকে আরেকটা নাম দিয়েছি, এবং লাস্ট যে বাকি অংশটুকু এটাকে আরেকটা নাম দিয়েছি। ঠিক আছে? এখানে খেয়াল করি, তাহলে প্রথম যেই প্রস্তুতিকালের মধ্যে প্রথম যেই পর্যায়টা, এটাকে বলা হচ্ছে G1 দশা, তারপরেরটাকে বলা হচ্ছে S দশা, এরপরেরটাকে বলা হচ্ছে G2 দশা। তাহলে G1 S G2, G1 S G2, ইন্টারফেজের কয়টা অংশ? তাহলে G1 S G2। ঠিক আছে? তাহলে G1 দশায় সময় লাগে কত পার্সেন্ট? 30 থেকে 40%, S দশায় 30 থেকে 50%, G2 দশায় 10 থেকে 20%। এই সময়গুলো তোমাকে মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। হ্যাঁ,
আর যদি কখনো এটা তোমার খ নাম্বারে চলে আসে, কোষচক্র বলতে কি বোঝো, আসতেই পারে যে কোষচক্র কাকে বলে ব্যাখ্যা করো বা কোষচক্র বলতে কি বোঝো, তখন তুমি 2 লাইনে একটু ব্যাখ্যা করে এই ছবিটা যদি দিয়ে দিতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ। তো সেই জন্য তোমার এই ছবিটা দিতে হলে তাহলে তোমাকে কি করতে হবে, এই তথ্যগুলো অবশ্যই জানতে হবে। সো তোমাকে কোন ধাপের পরে কোন ধাপ এবং কোন ধাপে কতটুকু সময় খরচ হচ্ছে সেই সংখ্যাগুলো কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, না হলে অ্যান্সার করতে পারবে না। তাহলে এই ধাপগুলোতে আসলে কি হয়, প্রস্তুতি হয়। তো এটা তো এক কথায় বলে ফেললাম, কিন্তু আমরা যদি একটু ভাগ ভাগ করেও বলি যে G1 দশাতে প্রস্তুতির কি অংশটা হয় বা প্রস্তুতি বলতে এখানে আসলে কিসের প্রস্তুতি হয়, কি ঘটনাটা ঘটে। G1 দশায় হচ্ছে তোমার সিদ্ধান্ত গ্রহণ হয়, সিদ্ধান্ত। আচ্ছা, G1 দশায় কি হয়, সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ কোষটা সিদ্ধান্ত নেয় যে সে কিছু প্রস্তুতি নেওয়া শুরু করবে এবং একটা সময় গিয়ে বিভাজিত হবে। এই যে সিদ্ধান্তটা, এটা এই ধাপে গৃহীত হয়। ঠিক আছে, একটা কথাই মনে রাখো, বইয়ে আরও বেশ কিছু কথা আছে, অত কিছু না মনে রাখতে পারলে এই কথাটুকু মনে রাখো। হ্যাঁ, আর এস দশায়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এস দশায় কি হয়, এখানে লেখাই আছে, এস দশায় কি হয়, ডিএনএ প্রতিলিপন হয়। যেহেতু আমরা একটা কোষ থেকে 2টা কোষ তৈরি করব, তো সেখানে আসলে ক্রোমোজোমের সংখ্যা বা ডিএনএর সংখ্যা আসলে কি করতে হবে, আমাকে ডাবল করতে হবে। আমাদের ঘটনাটা কি ঘটবে, মাইটোসিস। তাহলে আমরা কি করব, একটা কোষ থেকে আমাকে 2টা কোষ তৈরি করতে হবে, তাই না? তো এই কোষে যদি 10টা ক্রোমোজোম থাকে, এই কোষগুলোতেও 10টা করে ক্রোমোজোম থাকবে, তাই তো? তো যদি ক্রোমোজোমের সংখ্যা বাড়ে, ডিএনএর সংখ্যা কি বাড়বে নাকি কমবে? ক্রোমোজোমের সংখ্যা যদি বাড়াইতে হয়, ডিএনএর সংখ্যাও তো বাড়াইতে হবে, তাই না? আর আমরা অলরেডি প্রথম অধ্যায়ের ক্ষেত্রে আমরা জানি যে ডিএনএর সংখ্যা বৃদ্ধি করার উপায়টার নামই কি, ডিএনএ প্রতিলিপন। বুঝতে পারছি? তাহলে এটা বেসিক। মাইটোসিসের ক্ষেত্রে যেহেতু একটা কোষ থেকে 2টা কোষ হবে এবং প্রতিটা কোষে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকবে মাতৃকোষের মতোই, অর্থাৎ 10টা থেকে 10টা 10টা 20টা ক্রোমোজোম কিন্তু হচ্ছে এখানে। তার মানে ক্রোমোজোমের সংখ্যা বাড়তেছে আলটিমেটলি। এখানে যা ছিল এখানে কিন্তু 2টা মিলায়ে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু ক্রোমোজোমের সংখ্যাটা এখানে বাড়ছে। তো এই বাড়ার কারণটা কি আসলে, এই বাড়ার কারণটাই হচ্ছে ডিএনএ প্রতিলিপন। ডিএনএ প্রতিলিপনের মাধ্যমে ডিএনএর সংখ্যা এবং ক্রোমোজোমের সংখ্যা আসলে কি হয়েছে, বৃদ্ধি পাইছে। আর এই ঘটনাটা কোন দশায় ঘটতেছে, প্রস্তুতিকালের এস দশায় ঘটতেছে। ঠিক আছে, এরপরে জি টুতে কি ঘটবে, জি2তে হচ্ছে এটিপি তৈরি হবে এবং বিভিন্ন এনজাইম তৈরি হবে যারা কোষ বিভাজনের ক্ষেত্রে ভূমিকা রাখবে। তাহলে আমি যদি এই 3টা থেকে একটা একটা করে বলে ফেলি, G1 দশায় সিদ্ধান্ত গৃহীত হবে, এস দশাতে হচ্ছে ডিএনএ প্রতিলিপন হবে, আর G2 দশাতে হচ্ছে এটিপি তৈরি হবে যেটা কোষ বিভাজনের ক্ষেত্রে ভূমিকা রাখবে। আশা করি বুঝতে পারছো, এখানে অনেকগুলো কথা বললাম। এই জিনিসটা আসলেও ইম্পর্টেন্ট, খ নাম্বারের জন্য বিশেষ করে এটা আসে। তো আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই, পারবা আশা করি। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাব। আচ্ছা দেখো, আমরা একটা স্লাইডের মধ্যেই আসলে, যেহেতু আমাদের সময় সংক্ষেপ এবং তোমাদেরও আসলে খুব বেশি সময় এখন এই মুহূর্তে নাই, তো আমরা একটা স্লাইডের মধ্যেই মাইটোসিসের সবগুলো ধাপের ছোট ছোট করে পয়েন্ট আকারে এখানে নিয়ে আসছি। হ্যাঁ, তো তোমরা যদি এই পয়েন্টগুলো লিখো, এবং ছবিগুলো তো অবশ্যই তোমরা বইয়ে দেখছো এবং আমাদের এখানেও আমরা দেখাবো, তো এই ছবিগুলোর সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় অ্যান্সার করা সহজ হবে। তোমরা বইয়ে কিন্তু একদম কি প্যারা আকারে লেখা আছে অনুচ্ছেদ হিসেবে, তো ওইভাবে না লিখে যদি এরকম পয়েন্ট করে করে লিখো তাহলে আসলে দেখতেও ভালো লাগে এবং স্যাররা আসলে ওটাকে কি একটু ভালো মার্কস দেওয়ার চেষ্টা করে। তো আমরা কিন্তু প্যারা করে লিখবো না, পয়েন্ট করে করে লিখবো। হ্যাঁ, তাহলে আমি একটু তোমাদের সাথে সাথে বলার চেষ্টা করি, আমার সাথেও তোমরা খেয়াল করো। প্রথম যে ধাপটা মাইটোসিসের ক্ষেত্রে, প্রথম যে ধাপটা সেটা হচ্ছে প্রোফেজ, তাই না? আচ্ছা, তার আগে আরও কিছু জিনিস একটু বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে প্রথমত 2টা ঘটনা ঘটে। একটা কোষ, ধরলাম এটা একটা কোষ, নিউক্লিয়াস, এটা কি একবারেই 2টা কোষ তৈরি করবে? না। প্রথমে যেটা হবে, এই কোষটা আকারে বড় হবে এবং এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা আসলে প্রথমে বিভাজিত হবে। এখনও কিন্তু কোষ বিভাজন হয়নি, শুধুমাত্র নিউক্লিয়াস বিভাজিত হয়েছে। অ্যান্ড দেন আলটিমেটলি কোষ 2টা আলাদা হয়ে যাবে, নিউক্লিয়াস 2টা সহ, সাইটোপ্লাজম সহ আলাদা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পুরো ঘটনা। এখানে আমরা 2টা জিনিস দেখতে পাচ্ছি। প্রথম ঘটনাটুকু
যেখানে আসলে নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, এটাকে আমরা বলবো কি বলো তো? এটাকে বলবো ক্যারিও কাইনেসিস। ক্যারিওকাইনেসিস। আর পরের অংশটুকু যেখানে আসলে নিউক্লিয়াস দুইটা আলাদা হয়ে যাচ্ছে সাইটোপ্লাজম সহ, সেই অংশটুকুকে আমরা কি নাম দেবো বলো তো দেখি, কমেন্টে কেউ একজন বলো তো। প্রথম অংশটুকুকে নাম দিয়েছি আমরা ক্যারিওকাইনেসিস, যেটা আসলে মিন করতেছে নিউক্লিয়াসের বিভাজন। আর দ্বিতীয় অংশটা যেখানে সাইটোপ্লাজম আলাদা হয়ে গেছে, সেই অংশটুকুকে আমরা কি নাম দিব বলো তো? এই অংশটুকুর নাম কি বলো? দ্বিতীয় অংশটার নাম কি? দ্বিতীয় অংশটার নাম বলো তো। হ্যাঁ, সিয়াম বলছে সাইটোকাইনেসিস। ঠিক আছে সিয়াম, বানানটা ভুল হয়েছে, ওকে, প্যারা নাই। তাহলে সাইটোকাইনেসিস এটা হচ্ছে এই সাইটোপ্লাজমের বিভাজনকে বলে। ওকে, তো আসলে আমরা এখানে যেই ছবিগুলো দেখতেছি, এই সব কিছুই আসলে ক্যারিওকাইনেসিসের অংশ। এই সব কিছুই আসলে কিসের অংশ? ক্যারিওকাইনেসিসের অংশ, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের অংশ। আমি যদি আরেকটু স্পষ্ট করি, দেখো আচ্ছা, এই যে প্রথম অংশটুকু, এই অংশটুকুকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস, তাই না? কে দিয়ে লিখলাম। আর পরের অংশটুকুকে আমরা বলতেছি সাইটোকাইনেসিস। তো এই ক্যারিওকাইনেসিসের পুরো অংশটাকেই আমরা আবার 5টা ভাগে ভাগ করতে পারি। বোঝা গেছে? ক্যারিওকাইনেসিসের গোটা সময়টাকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। এই প্রতিটা সময়ের নামই হচ্ছে, এটা কি? এটা হচ্ছে প্রোফেজ, তারপর এটা কি প্রো মেটাফেজ, তারপরের ধাপটা হচ্ছে মেটাফেজ, এরপরের ধাপটা হচ্ছে অ্যানাফেজ, তারপর এটা হচ্ছে টেলোফেজ। ঠিক আছে, আমি কি বোঝাইতে পারছি? ক্যারিওকাইনেসিসের মধ্যেই কিন্তু প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই জিনিসগুলো। ওকে, অর্থাৎ আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মাইটোসিস বিভাজনের কয়টি ধাপ আছে, তাহলে কিন্তু আমি 5টা ধাপ বলবো না, আমাকে বলতে হবে 2টা। মাইটোসিস বিভাজনের ধাপ কিন্তু আসলে 2টা, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। তারপরে গিয়ে কেউ যদি আমাকে বলে যে ক্যারিওকাইনেসিসের কয়টা পর্যায়, তখন গিয়ে আমি বলতে পারবো যে ক্যারিওকাইনেসিস হচ্ছে 5টা পর্যায় নিয়ে গঠিত: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। বুঝতে পারলাম? তো আমরা সেই প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ সম্পর্কে এখন জানবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো প্রথম ধাপটাই হচ্ছে প্রোফেজ। তো প্রোফেজ ধাপে আসলে কি হবে, এখানে আসলে যতটুকু বোঝার আসতে আমরা শুধু ততটুকুই বলবো, আর কিছু জিনিস আমরা হচ্ছে জাস্ট রিডিং পড়ে যাব, কারণ এখন সব যদি বলতে যাই এটা তো এক ক্লাসে শেষ করা সম্ভব না, আমাদের আবার মায়োসিসটাও বলতে হবে। তাহলে আমরা মোটামুটি হচ্ছে তোমাদের আইডিয়া দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু বলবো। হ্যাঁ, তাহলে প্রোফেজ ধাপে আসলে কি হবে, নিউক্লিয়াসের আকারটা বড় হবে। দেখো এই যে এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস, এটা বেশ বড় হয়ে গেছে। আমরা এই যে প্রোফেজ ছবিটা খেয়াল করব, বাকিগুলো না, এটা খেয়াল করো শুধু। তাহলে প্রোফেজ ধাপে কি হবে, নিউক্লিয়াসটা আকারে বেশ বড় হয়ে যাবে। এরপরে কি লিখছে, জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হবে। জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হবে। এই যে এই নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের ভেতরে পানি ছিল। নিউক্লিয়াসের ভেতরে কি ছিল? পানি ছিল। ধরে নাও নিউক্লিয়াসের ভেতরে হচ্ছে পানি ছিল, তাহলে সেই পানিটা নিউক্লিয়াস থেকে বের হয়ে আসছে, এটাকে বলা হচ্ছে জল বিয়োজন। নিউক্লিয়াস থেকে পানি অপসারিত হয়েছে, এটাকে বলা হচ্ছে জল বিয়োজন। এই জল বিয়োজনের কারণে ভেতরে থাকা ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হবে। তাহলে প্রথম ধাপে কি হলো, নিউক্লিয়াস আকারে বড় হলো, তারপর এখান থেকে পানি অপসারিত হওয়ার কারণে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হয়ে আসলো। ঠিক আছে, এবং তারপরে গিয়ে কি হবে জানো, তারপরে গিয়ে হচ্ছে এই যে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে নিউক্লিওলাস। আর এই যে নীল রঙের আবরণটা, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার পর্দা, তাই না? তাহলে এই নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা, এই দুইটা জিনিস বিলুপ্ত হইতে শুরু করবে। বিলুপ্ত হইতে শুরু করবে, বিলুপ্ত একেবারে হয়ে যাবে না, কিন্তু বিলুপ্ত হওয়াটা স্টার্ট হবে। দেখো আমরা পরেরটার সাথে যদি একটু কম্পেয়ার করি, প্রোফেজের পরের ধাপটা কি, প্রো মেটাফেজ। এখানে দেখো নিউক্লিওলাস, এই যে এই জায়গাটা ছিল, আর এই যে এটা কি ছিল, নিউক্লিয়ার পর্দা, এরা কিন্তু একদম অস্পষ্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে কি, এরা বিলুপ্ত প্রায় হয়ে গেছে।
তো আমাদের বিলুপ্ত হওয়ার ঘটনাটা শুরু হবে প্রোফেজ ধাপে, কিন্তু সেইটা প্রো মেটাফেজ ধাপে গিয়েও চলমান থাকবে। আর মেটাফেজ ধাপে গিয়ে কিন্তু আমরা কোনোই নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস দেখতে পাচ্ছি না। তার মানে আমি বলি স্টেপ বাই স্টেপ, প্রোফেজ ধাপে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস এর বিলুপ্তি শুরু হবে, প্রো মেটাফেজে এটা চলমান থাকবে এবং মেটাফেজ ধাপে গিয়ে এটা কমপ্লিট হবে। ঠিক আছে, এভাবে যদি তুমি সিকোয়েন্সিয়ালি মনে রাখো তাহলে জিনিসটা সহজ, মুখস্থ করতে গেলে কঠিন। এটা একদম ইজি কনসেপ্ট। এই ধাপে শুরু হবে, এখানে চলমান থাকবে, এখানে গিয়ে কমপ্লিট হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রো ফেজ ধাপের 3টা পয়েন্ট যদি এখন আবার তোমাদেরকে একটু বলি। দেখো প্রোফেজ ধাপের 3টা পয়েন্ট কী কী ছিল? নিউক্লিয়াস আকারে বড় হবে, জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হবে, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হবে। ইজি। তারপরের ধাপটাই হচ্ছে কি প্রো মেটাফেজ। সেই প্রো মেটাফেজ ধাপে কি হবে? প্রো মেটাফেজ ধাপে হচ্ছে তোমার এই যে যেটা শুরু হয়েছিল সেটা চলমান থাকবে, নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের বিলুপ্তি চলমান থাকবে। এবং দেখো এখানে আমরা একটা পাখির খাঁচার মতো কিছু একটা জিনিস দেখতে পাচ্ছি। এই জিনিসটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। এটাকে কি বলা হয়? স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস ইংরেজিতে বলে, স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস, বা বাংলায় আরেকটা নাম আছে মাকু যন্ত্র। মাকু যন্ত্র, হ্যাঁ, এই সবগুলো নামই তোমরা পাবা বইয়ে, স্পিন্ডল যন্ত্র বা মাকু যন্ত্র। তো এই যে জিনিসটা এটা কিন্তু ছিল না আগে, নতুন করে আসছে, তাহলে এটা আমাদের অবশ্যই এখানে উল্লেখ করতে হবে প্রো মেটাফেজ ধাপে। তাহলে আমরা পয়েন্ট দিয়ে কী লিখবো? যে স্পিন্ডল যন্ত্র বা মাকু যন্ত্রের আবির্ভাব ঘটে। ঠিক আছে, এরপরে আমরা দ্বিতীয় বা তৃতীয় পয়েন্টে গিয়ে কী লিখতে পারি? এই যে দেখো এই স্পিন্ডল যন্ত্র আসলে কি দিয়ে গঠিত? অনেকগুলো সুতার মতো কিছু জিনিস আছে এখানে, এগুলোকে বলা হয় তন্তু। কি তন্তু? এগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তুগুলোর কোনো কোনো তন্তু আবার ক্রোমোজোমের সাথে যুক্ত হয়ে আছে, তাই না? স্পিন্ডল তন্তুগুলোর কোনোটা ক্রোমোজোমের সাথে কিন্তু যুক্ত হয়ে আছে। তো সেই ক্রোমোজোমের সাথে সংযুক্ত স্পেশাল তন্তুগুলোকে আরেকটা নাম দেওয়া হয়, এটাকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। দেখো এই যে এখানে লেখা আছে, পুরো জিনিসটাই তো স্পিন্ডল যন্ত্র। এই প্রতিটা সুতা হচ্ছে স্পিন্ডল তন্তু, আর তার মধ্যে যাদের সাথে ক্রোমোজোম যুক্ত আছে শুধু তারাই হচ্ছে ট্র্যাকশন তন্তু বা ট্র্যাকশন ফাইবার। তাহলে ক্লিয়ার করে নাও কনসেপ্ট। জিনিসটার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র, এখানে যে সুতাগুলো আছে এগুলোর নাম স্পিন্ডল তন্তু, আর এই স্পিন্ডল তন্তুদের মধ্যে যাদের সাথে ক্রোমোজোম কানেক্টেড আছে শুধুমাত্র তারা হচ্ছে ট্র্যাকশন ফাইবার বা ট্র্যাকশন তন্তু বা আকর্ষণ তন্তু। ওকে, তাহলে এটা নিয়ে আশা করি ঝামেলা হবে না কারো। আমরা পরেরটাতে চলে যাই। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্তি হয়, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, স্পিন্ডল ফাইবার এবং ট্র্যাকশন ফাইবার কী জিনিস সেগুলো বলা হয়েছে। এরপরের ধাপটার নাম হচ্ছে মেটাফেজ, যেটা আসলে মধ্যবর্তী পর্যায়। এই ধাপে কি হবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য, কিন্তু মেটাফেজ এবং অ্যানাফেজ এই দুইটা ধাপ মোস্ট ইম্পর্ট্যান্ট। মেটাফেজ এবং অ্যানাফেজ, আমি আবার বলতেছি, মাইটোসিস থেকে সৃজনশীল কম আসে, তো যদি আসে সেই ক্ষেত্রে মেটাফেজ এবং অ্যানাফেজ এই দুইটা ধাপ সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে মেটাফেজ ধাপটা আমরা চিত্রর সাথে মিলাই নিই। দেখো মেটাফেজ ধাপ হচ্ছে এইটা। এখানে কি হবে? এখানে হচ্ছে ক্রোমোজোমগুলো, এই যে এগুলোই তো ক্রোমোজোম, তো ক্রোমোজোমগুলো দেখো এটা ঠিক আগের ধাপে সব ক্রোমোজোম কি একই লেভেলে ছিল? না, সব কিন্তু একই লেভেলে ছিল না, কেউ একটু উপরে ছিল, কেউ একটু নিচে ছিল, এক একটা এক এক লেভেলে ছিল। বাট এই ধাপে এসে সবগুলো ক্রোমোজোম একটা লেভেলে চলে আসবে, সেম লেভেলে চলে আসবে, এবং সেটা কোন জায়গা? সেটা হচ্ছে একদম মাঝামাঝি একটা জায়গায় চলে আসবে। এই জায়গাটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এটাকে কি বলা হচ্ছে? বিষুবীয় অঞ্চল। পৃথিবীর মানচিত্রের কথাও যদি চিন্তা করো, মাঝামাঝি যে মিড লাইনটা গেছে সেটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, উপরে আর নিচে দুইটা পয়েন্টকে বলা হয় মেরু অঞ্চল। এখানেও ঠিক তেমন, মাঝামাঝি যেই জায়গাটা এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, উপরে এবং নিচে এই দুইটা পয়েন্ট হচ্ছে মেরু অঞ্চল। ঠিক আছে, তাহলে এই ক্রোমোজোমগুলো সব কোথায় চলে আসবে? বিষুবীয় অঞ্চলে চলে আসবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হবে। ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হবে। ঠিক আছে, এবং এই ধাপের শেষে গিয়ে ক্রোমোজোমের মাঝখানে যে একটা গোল্লা দেখা যাচ্ছে এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই যে এই জিনিসটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার, তাই না? এই সেন্ট্রোমিয়ারগুলো মাঝ বরাবর ভেঙে যাবে।
মেটাফেজ ধাপের শেষ পর্যায়ে গিয়ে সেন্ট্রোমিয়ারগুলো মাঝ বরাবর ভেঙে যাবে। হ্যাঁ, আর ভেঙে যাওয়ার কারণে তখন ক্রোমোজোমগুলো দুইটা ভাগে বিভক্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি একটু এঁকে দেখাচ্ছি। এই যে এই অংশটা সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমোজোমগুলো যদি ভেঙে যায় তখন কি হবে, দুইটা অংশ আলাদা হয়ে যাবে, তাই না? দুইটা অংশ আলাদা হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে। দেখো এই জিনিসটার পরের অংশই তো এটা, তাই না? তাহলে মেটাফেজ ধাপের শেষে গিয়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো বিভক্ত হয়ে যায়, যার ফলশ্রুতিতেই ক্রোমোজোমগুলো কি হয়ে যায়, আলাদা হয়ে যায়, তাই না? তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে সেন্ট্রোমিয়ারের বিভাজন কোন অঞ্চলে কোন ধাপে ঘটে, সেন্ট্রোমিয়ারের বিভাজন কোন ধাপে ঘটে, অ্যান্সারটা কি হবে বলো তো দেখি। প্রশ্ন হচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারের বিভাজন কোন ধাপে ঘটে, এটার অ্যান্সার কি হবে দেখি কে বলে। প্রশ্ন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে। বলো। কি তোমরা আসো নাকি রেসপন্স করো? হেই, একজন লিখছে প্রোফেজ। কেন ভাই প্রোফেজ কেন হবে? মেটাফেজ, মেটাফেজ পড়তেছি না আমরা? মেটাফেজ ধাপের এখানে এসেই তো হচ্ছে সেন্ট্রোমিয়ার বিভাজিত হলো। সেন্ট্রোমিয়ার বিভাজিত হওয়ার মানে ঘটনাটা কখন ঘটতেছে, মেটাফেজ ধাপে এসে ঘটতেছে। সেন্ট্রোমিয়ার হচ্ছে এই জায়গাটাকে বলা হয়, এই জায়গাটাকে সেন্ট্রোমিয়ার বলা হয়, তাই না? ক্রোমোজোমের মধ্যে যে পয়েন্টটা সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের বিভাজন তাহলে মেটাফেজ ধাপে হবে। মেটাফেজ ধাপে হইলে তখন এই ক্রোমোজোম দুইটা বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যাবে, যেটা আমরা পরের পর্যায়ে অর্থাৎ অ্যানাফেজ পর্যায়ে গিয়ে দেখব। ঠিক আছে, আচ্ছা ওকে, আমরা কন্টিনিউ করি। তাহলে মেটাফেজ ধাপের পয়েন্টগুলো আমরা কি কি বলছি? ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, তারপরে কি হবে, ক্রোমোজোম সর্বাধিক খাটো ও মোটা হয়, এরপর কি হবে, সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে তারপরে হচ্ছে কি হবে, তারপরে হচ্ছে তোমার অ্যানাফেজ। মেটাফেজ ধাপের পরের ধাপটা কি, অ্যানাফেজ। এখানে কি লিখছি প্রথম পয়েন্টটা পড়ো তো, বলা হয়েছে সেন্ট্রোমিয়ারের বিভাজন সম্পন্ন হয়। তার মানে মেটাফেজ ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় আর সেটা কমপ্লিট হবে অ্যানাফেজ ধাপে। মেটাফেজ ধাপে যেটা শুরু হবে সেটা কমপ্লিট হবে অ্যানাফেজ ধাপে গিয়ে। হ্যাঁ, তারপরে কি হবে, অপত্য ক্রোমোজোমগুলোর মেরুমুখী চলন। আমি একটু রিডিং পড়তেছি, দেখো কি বলা হচ্ছে, অপত্য ক্রোমোজোমগুলোর মেরুমুখী চলন VLJI আকৃতি গঠন। তাহলে তিনটা পয়েন্ট, সেন্ট্রোমিয়ারের বিভাজন সম্পন্ন, অপত্য ক্রোমোজোমগুলোর মেরুমুখী চলন, VLJI আকৃতি গঠন। তো এই জিনিসগুলো আমরা এখন ছবি থেকে দেখি। এই ছবিটা, তাই তো, এই ছবিটাই তো অ্যানাফেজ। তাহলে এখানে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়েছিল, সেটা এখানে এসে শেষ হবে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। আর বিভাজন যখন হয়ে যাবে তখন ক্রোমোজোমগুলো আর একসাথে থাকবে না, তারা তখন বিপরীত দিকে চলতে শুরু করবে। বিপরীত দিকে মানে কোন দিকে, মেরুর দিকে। এতক্ষণ তারা ছিল বিষুবীয় অঞ্চলে, এখন তারা বিপরীত দিকে চলতে শুরু করছে, অর্থাৎ এই অংশগুলো যাচ্ছে এই মেরুতে এবং এই ক্রোমোজোমগুলো যাচ্ছে এই মেরুতে। এদেরকে বলা হচ্ছে অপত্য ক্রোমোজোম। যেহেতু এখান থেকে এদের সৃষ্টি, তাই এদেরকে বলা হয় অপত্য ক্রোমোজোম। বোঝা গেছে? তাহলে অপত্য ক্রোমোজোমগুলোর মেরুমুখী চলন, এবং তারা মেরুর দিকে যখন চলতে শুরু করে তখন তাদের আকৃতি যদি আমরা খেয়াল করি, কোনোটার আকৃতি দেখতে ইংরেজি লেটার ভি এর মতো, কোনোটার আকৃতি দেখতে এল এর মতো, কোনোটার আকৃতি দেখতে জে এর মতো, কোনোটা আই এর মতো। ঠিক আছে, তাহলে এই আকৃতিগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে ইংরেজি কোন কোন লেটারের মতো দেখা যায়, VLJI। আবার পরীক্ষা আসতে পারে যে মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলোর আকৃতি ইংরেজি লেটার VLJI এর মতো দেখা যায়, তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে অ্যানাফেজ ধাপে। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যানাফেজও শেষ হলো। এরপরের ধাপটার নামই কি,
আচ্ছা, এর পরের ধাপটার নাম হচ্ছে টেলোফেজ। অ্যানাফেজের পরের ধাপ যেটা, সেটা সর্বশেষ ধাপ, নামটা হচ্ছে টেলোফেজ। টেলোফেজ ধাপে কি হবে দেখো, কি বলা হচ্ছে, জল যোজনের ফলে ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হবে, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটবে, দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হবে। 3টা পয়েন্ট এখানে লেখা হয়েছে, আমি আবার রিপিট করতেছি। জল যোজনের ফলে ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হবে, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটবে, দুইটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হবে। একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবা যে এই পয়েন্টগুলো কেমন যেন ঠিক এটার বিপরীত। টেলোফেজ ধাপের পয়েন্টগুলো একটু খেয়াল করলে দেখবা প্রোফেজ ধাপের ঠিক বিপরীত। টেলোফেজে কি বলা হয়েছে, জল যোজন হবে, এখানে কি ছিল, জল বিয়োজন। জল যদি বিয়োজন হয় তাহলে ক্রোমোজোমগুলো কেমন হয়, খাটো ও মোটা হয়। তাহলে যদি জল যোজন হয়, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে আবার যদি পানি ঢুকতে শুরু করে, তখন কিন্তু ক্রোমোজোমগুলো কি হয়ে যাবে, উল্টা ঘটনা ঘটবে, সরু ও লম্বা হইতে শুরু করবে। ঠিক আছে, তাহলে এটাই বলা হয়েছে, জল যোজনের ফলে ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হতে শুরু করে। আচ্ছা, এখানে কি হয়েছিল, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয়েছিল। এটার ঠিক উল্টা ঘটনাটা এখানে ঘটবে, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটবে, অর্থাৎ তারা পুনরায় আসবে এবং আলটিমেটলি দুইটা নিউক্লিয়াস পাবো আমরা। তাহলে এই হচ্ছে টেলোফেজ, যেখানে আসলে কি হবে, প্রথমত তোমার জল যোজন হবে, অর্থাৎ পানি ঢুকতে শুরু করবে ভেতরে। পানি ঢোকার কারণে তোমার ক্রোমোজোমগুলো এতক্ষণ খাটো ও মোটা ছিল, এখন কি হবে, সরু ও লম্বা হবে। আর কি হবে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস পুনরায় চলে আসবে, এতক্ষণ কিন্তু ছিল না। এই যে এই জায়গাগুলোতে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন বলতে কিছু এখানে নাই, নিউক্লিওলাস এখানে আমরা খুঁজে পাচ্ছি না, বাট এখানে আবার পেয়ে গেলাম। তার মানে তারা ছিল না, আবার চলে আসছে, অর্থাৎ পুনরাবির্ভাব ঘটছে। এবং ফাইনালি এখানে আসলে আমরা দুইটা আলাদা আলাদা নিউক্লিয়াস পেয়ে গেলাম, যাদেরকে বলা হচ্ছে অপত্য নিউক্লিয়াস। অর্থাৎ একটা নিউক্লিয়াস ছিল প্রোফেজ ধাপ যখন আমরা শুরু করেছিলাম, এই কয়েকটা ধাপ অতিক্রম করে টেলোফেজ ধাপে এসে আমরা দুইটা নিউক্লিয়াস পেয়ে গেছি, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হলো। এতক্ষণ ধরে যা ঘটলো এটাই হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, যেটাকে আমরা এক কথায় কি বলি, ক্যারিওকাইনেসিস। মাইটোসিসের প্রথম অংশ ক্যারিওকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিসের মধ্যে 5টা ধাপ আছে, সেটাই এতক্ষণ ধরে আমরা বললাম, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আশা করি ক্লিয়ার হয়েছে। অ্যান্ড দেন ক্যারিওকাইনেসিসের পরে কি হবে, সাইটোকাইনেসিস। খুবই ইজি জিনিস, নিউক্লিয়াস দুই পাশে চলে গেছে দুইটা নিউক্লিয়াস, মাঝখানের সাইটোপ্লাজমের এই অংশটা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। যদি সেটা উদ্ভিদ কোষ হয় তাহলে এখানে কি তৈরি হবে, কোষ প্রাচীর তৈরি হবে, কারণ আমরা জানি উদ্ভিদ কোষে কি থাকে, কোষ প্রাচীর থাকে। কিন্তু যদি সেটা প্রাণী কোষ হয়, তাহলে কিন্তু এখানে কোষ প্রাচীর তৈরি হবে না, প্রাণী কোষে তো আর কোষ প্রাচীর থাকে না, তাই না? তখন যেটা হবে, এই কোষ ঝিল্লি দুইটা মাঝ বরাবর এসে কুঞ্চিত হয়ে আসবে, মাঝ বরাবর কুঞ্চিত হয়ে দুইটা কোষ বিচ্ছিন্ন হয়ে যাবে। এভাবেই সাইটোপ্লাজমের বিভাজনটা প্রাণী কোষের ক্ষেত্রে ঘটবে। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি ঘটবে, কোষ প্রাচীর তৈরি হবে, আর প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে, কোষ ঝিল্লি তোমার সংকুচিত হয়ে দুইটা নতুন কোষ তৈরি করবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ফরহাদ খান লিখছো টেলোফেজে পানি ঢুকবে কেন, পানি না ঢুকলে কি হবে? আচ্ছা, পানি না ঢুকলে কি হবে সেটা তো জানি না, এটাই সিস্টেম যে টেলোফেজ ধাপে আসলে পানি প্রবেশ করবে। পানি প্রবেশ না করলে কি হবে দেখো, পানি প্রবেশ না করলে তো তোমার হচ্ছে ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হবে না এবং পরের অংশগুলো আর আগাবে না, তাই না? আমার কি দরকার, আমার তো আসলে কোষ বিভাজন করতে হবে, অর্থাৎ আমাকে একটা নিউক্লিয়াস থেকে আগে দুইটা নিউক্লিয়াস বানাইতে হবে, এরপরে এই নিউক্লিয়াস দুইটাকে ঘিরে দুইটা কোষ তৈরি হবে, তাই না? তো যদি হচ্ছে এখানে পানি না ঢুকে বা এখানে নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিওলাস তৈরি না হয়, এখানে ক্রোমোজোমগুলো যদি আবার সরু ও লম্বা না হয়, তাহলে আমার যে উদ্দেশ্য সেটাই তো আসলে পূরণ হবে না, তাই না? আমার উদ্দেশ্য হচ্ছে দুইটা সেপারেট নিউক্লিয়াস তৈরি করা এবং দুইটা সেপারেট কোষ তৈরি করা। তো সেইটাকে যদি করতে হয়, বাস্তবায়ন যদি সেটাকে করতে হয়, তাহলে অবশ্যই এখানে পানি প্রবেশ করতে হবে, যাতে করে নতুন করে আবার নিউক্লিয়াসটা তৈরি হয়। এখানে কিন্তু নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস এগুলো কিছু ছিল না, তো এগুলোকে আবার নতুন করে আনার জন্য আমাকে এখানে পানি প্রবেশ করাইতে হবে। মানে এটা তো আমরা করাই না, এটা স্পন্টেনিয়াসলি হয় আর কি, এটা বোঝার জন্য এভাবে বলছি আর কি, বুঝতে পারছো? এটা এভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, এটাই সিস্টেম। আমরা শুধু সেগুলোকে
ডেসক্রাইব করতেছি, বর্ণনা করতেছি। এখানে আমাদের হাতে তো কোনো কিছু নাই, ঘটনা যেভাবে ঘটে আমাকে সেভাবেই বলতে হবে, ঠিক আছে? এটা এমন না যে আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবো। আল্লাহ এভাবে বানাইছে, আমরা জাস্ট বর্ণনা করতেছি, ঠিক আছে? তো যেভাবে হয় সেভাবেই বলতে হবে, এখানে যুক্তি বা তর্কের কিছু নাই, ঠিক আছে? মানে এটা হচ্ছে যে তোমার ফিজিক্স কেমিস্ট্রির মতো এমন না যে এটা না হলে কী হবে, ওইটা না হলে কী হবে, বিষয়টা এমন না, এটাই হবে, ঠিক আছে? কারণ আল্লাহ এভাবেই বানাইছে। আচ্ছা, ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো ভাই। তো এখন হচ্ছে যে আমরা আমাদের মাইটোসিস শেষ করছি। হ্যাঁ, মাইটোসিস শেষ করছি বলতে মাইটোসিসের বর্ণনা শেষ করেছি। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য নিয়ে একটু কথাবার্তা বলবো। এতক্ষণ পর্যন্ত যা যা বলছি এটা কোনো সমস্যা আছে কিনা বলো? এতক্ষণ পর্যন্ত যা বলা হয়েছে এতে কোনো সমস্যা আছে কিনা বলো? আমরা মাইটোসিসটা শেষ করছি, তো মাইটোসিসের মধ্যে কোনো সমস্যা আছে কিনা? ঠিক আছে, হ্যাঁ, ফাতেমা ইসলাম বলছে কোনো সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব এটা নিয়ে একটু কথা বলতে চাই। এটা জাস্ট বইয়ের ছবিটাই আমি এখানে নিয়ে আসছি যাতে করে বইয়ের সাথে তোমাদের একটু সম্পর্ক তৈরি হয়। বইয়ে এই কথাগুলো এভাবেই দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি কি পড়বো দেখো, আমি সবগুলোই বলে দিচ্ছি, তোমরা যে কটা মনে রাখতে পারো। তো প্রথমে হচ্ছে দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি, এরপরে কি বংশ বৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, ক্রোমোজোমের সমতা রক্ষা, ক্ষতস্থান পূরণ, ক্রমাগত ক্ষয়পূরণ, পুনরুৎপাদন, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল। আচ্ছা, টিউমার, ক্যান্সার। আচ্ছা, তাহলে এখানে প্রায় 10-11টা পয়েন্ট বলা হয়েছে, এগুলো আমরা হচ্ছে একটু একটু করে বলি। খুব বেশি কিছু এখানে ব্যাখ্যা করার সুযোগ নেই, আমরা যতটুকু বোঝা লাগবে এতটুকু বলে দিচ্ছি। দেখো, আমাদের জাইগোট থেকে কিন্তু আমাদের মানে জন্ম, তাই না? আমরা যে আমাদের এত বড় দেহটা আজকে তৈরি হয়েছে এটা আসলে কি, আমরা একটা সময় কি ছিলাম, জাস্ট একটা কোষ ছিলাম, কোষটার নাম হচ্ছে জাইগোট। মায়ের পেটে, মানে পেট বলতে আসলে জরায়ুর কথা বলা হচ্ছে, মায়ের জরায়ুর মধ্যে শুক্রাণু ডিম্বাণু একত্রিত হয়ে মিলিত হয়ে কি তৈরি করে, একটা জাইগোট তৈরি করে। আমরা কিন্তু ওই জাইগোট ছিলাম একটা সময়, ঠিক আছে? আজকে আমাদের বডিতে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ, যেটা আসলে শুরু হয়েছে একটা কোষ থেকে। তো সেই জাইগোট একটা কোষ থেকে আজকে এত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষটা যে তৈরি হয়েছে, এত এত কোষ যে তৈরি হয়েছে, এটা সম্ভব হইতো কি যদি কোষ বিভাজন বলতে কোনো ঘটনা না থাকতো? কোষ বিভাজন বলতে বা মাইটোসিস কোষ বিভাজন বলতে কোনো কিছু যদি না থাকতো, তাহলে কি আসলে এত এত কোষ তৈরি হওয়ার সুযোগ ছিল বা এত এত কোষ তৈরি হতে পারতো না? তাহলে আমাদের প্রথম পয়েন্টটাই হচ্ছে দেহ গঠন করার জন্য আমাদের কি করতে হবে, মাইটোসিস কোষ বিভাজন লাগবে, ঠিক আছে? এবং দেহ গঠন করার পরে আরেকটা কথা বলছে দৈহিক বৃদ্ধি, দুইটা কিন্তু সেম জিনিস না, আমি একটু এখানে ভাগ করে দিচ্ছি। দেহ গঠন, দৈহিক বৃদ্ধি, দুইটা ঘটনা কিন্তু আলাদা। একটা হচ্ছে দেহ গঠন, অর্থাৎ মায়ের জরায়ুর মধ্যে ওই জাইগোট থেকে একটা মানব শিশু তৈরি হয়েছে, এই জিনিসটাকে বলা হচ্ছে দেহ গঠন। সেটার জন্য মাইটোসিস লাগবে অবশ্যই, জাইগোট থেকে মানব দেহ তৈরি হওয়ার জন্য। আর তারপর সেই মানব দেহটা যখন ভূমিষ্ঠ হলো, সেই শিশুটা যতটুকু ছিল বছরের পর বছর যাওয়ার সাথে সাথে সে কি ততটুকুই থাকে না আস্তে আস্তে বড় হয়? একটা শিশু ছোটোবেলা যতটুকু থাকে 20 বছর 30 বছর পরে গিয়ে কি সে ততটুকুই থাকে না, সে কিন্তু আস্তে আস্তে বড় হয়। হাত পা থেকে শুরু করে তার ফুল বডিটাই আসলে কি হয়, আস্তে আস্তে বড় হয়। আর এই বড় হওয়াটার পেছনে দায়ী কে? এই বড় হওয়াটার পেছনে দায়ী কিন্তু তার দৈহিক বৃদ্ধির পেছনে দায়ী আসলে কি, কোষ বিভাজন। তার দেহের কোষগুলো বিভাজিত হয়ে হয়ে সংখ্যায় বাড়তেছে বলেই কিন্তু তার বডিটা আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে দুইটা ঘটনা এখানে, একটা হচ্ছে দেহ গঠন যেটা হবে মায়ের জরায়ুতে, আর দৈহিক বৃদ্ধি যেটা হবে হচ্ছে জন্ম হওয়ার পরে, ঠিক আছে? দুইটার ঘটনার পেছনেই কে দায়ী? দুইটা ঘটনার পেছনে কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের ভূমিকা রয়েছে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো বংশবৃদ্ধি, এটা আসলে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। কি বলা হয়েছে, এক কোষে, আচ্ছা আমি একটু অন্য কালার নিই, কিছু কিছু এককোষী জীবের ক্ষেত্রে, কিছু কিছু এককোষী জীবের ক্ষেত্রে মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে, কিছু কিছু এককোষী জীবের ক্ষেত্রে মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে। এটা মানে আমাদের জন্য প্রযোজ্য না।
অনুন্নত কিছু এককোষী জীবের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে হচ্ছে আমরা আসি জননাঙ্গ সৃষ্টি। আচ্ছা, জননাঙ্গ বলতে যেই জিনিসটা বোঝায় এটা তো আমাদের বডি পার্টস, তাই না? জননাঙ্গ তো আমাদের বডির অংশ। তো আমাদের বডি যেহেতু দেহ গঠন, এটা কিভাবে হবে? মাইটোসিসের মাধ্যমে হবে। তাহলে জননাঙ্গ গঠন কিসের মাধ্যমে হবে? মাইটোসিসের মাধ্যমে হবে, তাই না? দেহের অংশই তো, জননাঙ্গ কি দেহের অংশ না? তাহলে জননাঙ্গ হচ্ছে যেহেতু দেহের অংশ, সো দেহ গঠনের পেছনে যদি মাইটোসিসের ভূমিকা থাকে, জননাঙ্গ সৃষ্টির পেছনে অবশ্যই কার ভূমিকা? মাইটোসিসের ভূমিকা। এরপরে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি হবে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু যে অপত্য ক্রোমোজোমগুলো থাকে তাদের ক্রোমোজোম সংখ্যা থেকে শুরু করে সব কিছুই হুবহু মাতৃকোষের মতো থাকে, এই জন্য এখানে নির্দিষ্ট আকার আয়তন রক্ষিত হয়। বাট মায়োসিসের ক্ষেত্রে কিন্তু সংখ্যাটা কমে আসে, ওইখানে নির্দিষ্ট আকার আয়তন রক্ষিত হবে না। এরপরে কি? নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। একটা কোষের মধ্যে নিউক্লিয়াসের আয়তন কতটুকু হবে, এটা একটা নির্দিষ্ট পরিমাপ আছে। একটা কোষ যত বড়, নিউক্লিয়াসটা কি পুরো কোষ জুড়েই থাকবে? না তো। একটা নিউক্লিয়াসের একটা সুষম একটা আকৃতি আছে, কোষের মধ্যে কতটুকু অংশ জুড়ে নিউক্লিয়াস থাকবে এটা নির্দিষ্ট। এটা শুধুমাত্র মাইটোসিস বিভাজনের মাধ্যমেই এটা ভারসাম্যটা বা ব্যালেন্সটা রক্ষিত হয়। ক্ষতস্থান পূরণ, ক্রোমোজোমের সমতা রক্ষা, ক্রমাগত ক্ষয় পূরণ, এই জিনিসগুলো আশা করি বোঝো তোমরা। এগুলো নিয়ে আমি আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না, সামনে আগায় যাব আমরা। তো আমাদের হচ্ছে একটা দুইটা যদি এখান থেকে বলি, আচ্ছা লাস্ট একটা বলি। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল হচ্ছে টিউমার ক্যান্সার। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল হচ্ছে টিউমার ক্যান্সার। একটা কোষ বিভাজিত হয়ে যদি দুইটা কোষ তৈরি হয় এবং ক্রোমোজোম সংখ্যা যদি সমান থাকে, সেটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে মাইটোসিস বিভাজন, তাই না? এটাকে বলা হচ্ছে মাইটোসিস বিভাজন। অফ হয়ে গেছে ল্যাপটপ, চার্জ নেই সম্ভবত। আচ্ছা সরি, খেয়াল করো যে আমাদের একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়েছে এবং ক্রোমোজোমের সংখ্যা সমান আছে, তো এই বিভাজনটা হচ্ছে মাইটোসিস বিভাজন। কিন্তু কিন্তু যদি এমন হয় একটা কোষ থেকে তিনটা কোষ তৈরি হয়েছে, অথবা একটা কোষ থেকে 10-12টা কোষ তৈরি হয়েছে, ইউজুয়ালি এটা হয় না, এটা ইউজুয়ালি হবে না আমাদের দেহে, তোমাদের দেহে এটা হচ্ছে না। কিন্তু এরকমটা যদি কখনো হয়ে যায় কোনো কারণবশত, সেই জিনিসটা আসলে স্বাভাবিক না, নিয়ন্ত্রণ হারায় ফেলছে। তো ওইটা কি বলা হচ্ছে? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। আর অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে এরকম যখন হাজার হাজার কোষ তৈরি হইতে শুরু করবে, ওই জায়গাটাতে আসলে কি তৈরি হয়েছে? ওই জায়গায় ক্যান্সার তৈরি হয়, টিউমার প্রথমে তৈরি হয়, সেটা যদি আরও বেশি খারাপ অবস্থায় চলে যায় তখন সেটা ক্যান্সার হয়ে যায়। ঠিক আছে? তাহলে অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের ফলেই আসলে কি হয়? টিউমার সৃষ্টি হয় এবং ক্যান্সার সৃষ্টি হয়। তো আমার আসলে এই জিনিসটাও মনে রাখতে হবে, যদিও এটা আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু এটা তো মাইটোসিসের আন্ডারেই আসবে। মাইটোসিস ঠিক মতো হইলে এই জিনিসগুলো হবে, আর এটা ঠিক মতো না হইলে টিউমার ক্যান্সার সৃষ্টি হবে। ঠিক আছে? তাহলে এটা মনে রাখতে হবে। তো এতক্ষণ যা যা বলা হলো এগুলো ছিল সব মাইটোসিসের গুরুত্ব। এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ, বোঝা গেছে? সৃজনশীলের কোন পয়েন্টের জন্য এটা আসে? এটা হচ্ছে সৃজনশীলের ঘ নাম্বারে আসে, সাধারণত সৃজনশীলের ঘ নাম্বারে আসে, মাইটোসিসের গুরুত্ব উল্লেখ করো, এই টাইপের প্রশ্ন আসতে পারে। তো তখন তোমরা এই যতগুলো পয়েন্ট বলা হয়েছে এখান থেকে সব দিতে পারলে তো খুবই ভালো, সব দিতে না পারলে অন্তত 7-8টা পয়েন্ট যেন তোমার খাতাতে থাকে, আর যদি পারো সব দিবা। ঠিক আছে? কারণ কোনো পয়েন্টই এখান থেকে ফেলে দেওয়ার মতো না। তো এখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা? আশা করি প্রশ্ন থাকার কথা না। প্রশ্ন থাকলে কমেন্টে বলো, আমরা একটু কন্টিনিউ করি। আগের অংশ থেকে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো। আমরা মায়োসিসে চলে যাব। মিওসিস বা মায়োসিস একই কথা। তো কারো কোনো সমস্যা না থাকলে আমরা মায়োসিসে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো মায়োসিস কোষ বিভাজনের এখানে একটা হালকা পাতলা একটা ছবি আঁকার চেষ্টা করা হয়েছে। তো জিনিসটা আসলে কি? একটা কোষ বিভাজিত হয়ে আলটিমেটলি 4টা কোষ হবে। একটা কোষ বিভাজিত হয়ে আলটিমেটলি 4টা কোষ হবে।
তবে ঘটনাটা একসাথে হবে না বা একবারে হুট করে হবে না, দুইটা ধাপে হবে। প্রথমত আমি একটু যদি এক্সপ্লেন করি, খেয়াল করি, খুব ভালো করে খেয়াল করতে হবে, মায়োসিসটা কিন্তু একটু জটিল। প্রথমত এই কোষটা বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি করবে, এই ঘটনাটুকু আমরা আলাদা করলাম। এরপরে কি হবে, এই প্রতিটা কোষ আবার নতুন করে বিভাজিত হয়ে আরও দুইটা করে টোটাল 4টা কোষ তৈরি করবে। তো এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনা এবং দ্বিতীয় ঘটনার সমন্বিত রূপটাই হচ্ছে আসলে মায়োসিস কোষ বিভাজন। ঠিক আছে, তাহলে মায়োসিস কোষ বিভাজন আসলে দুইটা ধাপে ঘটে। প্রথম ধাপটাকে আমরা বলতে পারি মায়োসিস 1, আর পরের ধাপটাকে বলতে পারি মায়োসিস 2। মায়োসিস 1 এবং মায়োসিস 2, টোটাল মায়োসিস বা মিওসিস, এই অংশটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। আচ্ছা, তো প্রথম ভাগটা এটাই আসলে আমাদের জন্য বেশি জরুরি পরীক্ষার জন্য। আসলে পরীক্ষার জন্য মায়োসিস 1টাই বেশি গুরুত্বপূর্ণ। কেন একটু পরে এক্সপ্লেন করতেছি। আচ্ছা, তোমরা একটু ছবিটা যদি খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবা। দেখো এখানে কোষটার মধ্যে আমরা ক্রোমোজোম কয়টা দেখাইছি? ক্রোমোজোম কিন্তু এখানে 4টা দেখানো হয়েছে, 2টা কালার। ছবিতে বোঝা যাচ্ছে কিনা জানি না ভিডিওতে। এখানে আমরা 2টা কালো রঙের ক্রোমোজোম দেখাইছি, 2টা লাল রঙের ক্রোমোজোম দেখাইছি। এটা মিন করা হচ্ছে আসলে কালো রঙের ক্রোমোজোম 2টা সাপোজ মনে করো যে বাবার কাছ থেকে আসছে, আর ওই 2টা আসছে মায়ের কাছ থেকে, ধরে নাও। তো আমরা একটু এটার পরে কি ঘটনা ঘটতেছে সেটা খেয়াল করব। দেখো এই কোষটা বিভাজিত হয়ে 2টা কোষ তৈরি হয়েছে, খুব মনোযোগ দিতে হবে। এই কোষটা বিভাজিত হয়ে 2টা কোষ তৈরি হয়েছে এবং প্রতিটা কোষে একটু যদি খেয়াল করো, এখানে টোটাল 4টা ক্রোমোজোম থাকলেও এই কোষগুলোতে কিন্তু ক্রোমোজোম সংখ্যা এখন অর্ধেক হয়ে গেছে। এখানে আছে 2টা, এখানেও আছে 2টা। এবং কিভাবে এটা হয়েছে, এই কালো রঙের ক্রোমোজোম 2টা থেকে একটা আসছে এখানে, একটা আসছে এখানে। লাল 2টা থেকে একটা আসছে এখানে, একটা আসছে এখানে। ঠিক আছে, এভাবে আসলে ক্রোমোজোমগুলো জাস্ট ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এই ডিস্ট্রিবিউশনের কারণেই এখানে 4টা থাকলেও এখানে কিন্তু আর 4টা করে নাই, এখানে আসছে কয়টা করে? এখানে আছে 2টা করে। ঠিক আছে, তো এই জন্যই কিন্তু আমাদের মায়োসিস কোষ বিভাজনে যেহেতু ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়, তাই এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। আমরা কিন্তু প্রথমে এটা বলে আসছি। পরের ঘটনাটা কি ঘটতেছে? পরের ঘটনায় দেখো এখানে 2টা ক্রোমোজোম আছে, প্রতিটা কোষে 2টা করে ক্রোমোজোম তৈরি হচ্ছে। অর্থাৎ এটা কেমন যেন অনেকটা মাইটোসিসের মতো না? আমরা মাইটোসিসে দেখে আসছিলাম কি মাতৃকোষের মতোই হুবহু সেম থাকবে অপত্য কোষ 2টাতে। এখানেও কিন্তু তাই দেখা যাচ্ছে। আমরা যদি এটাকে এদের জন্য মাতৃকোষ হিসেবে চিন্তা করি, এখানে 2টা ক্রোমোজোম আছে, এই অপত্য কোষগুলোতেও 2টা করে ক্রোমোজোম আছে। অর্থাৎ এটা অনেকটা মাইটোসিসের মতোই, এখানেও সেম। এখানে যেমন প্রতিটাতে ঠিক সেরকম, তো অনেকটা মাইটোসিসের মতো। এই জন্য মিওসিস 2 এই অংশটাকে বলা হয় মাইটোসিসের মতোই। মিওসিস 1 এটা হচ্ছে আসলে হ্রাসমূলক বিভাজন, বাট মিওসিস বা মায়োসিস 2 এটা হচ্ছে আসলে মাইটোসিসের মতোই এখানে ঘটনাগুলো ঘটে। তো আমাদের এই জন্য কিন্তু মায়োসিস 2 এটা নিয়ে খুব বেশি ঝামেলা নাই। আমরা মাইটোসিস যেহেতু পড়ে আসছি, তার মানে মায়োসিস 2 সম্পর্কে আমাদের আইডিয়া অলরেডি হয়ে গেছে। মাইটোসিসে যা যা ঘটছে সেম জিনিসগুলো এখানেও ঘটবে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমাদের কনসার্ন নাই, এটা আমি আপাতত স্কিপ করলাম। আমাদের মাথা ব্যথাটা হচ্ছে এই জায়গাটাতে, এখানে কি হচ্ছে আসলে, এখানে কি হচ্ছে সেটাই আমরা মূলত জানার চেষ্টা করব। তো এখানে টোটাল যে মায়োসিস 1 এই ঘটনাটাকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। আমরা এটাকে বলবো প্রোফেজ 1, এরপরে বলবো মেটাফেজ 1, এরপরে বলবো অ্যানাফেজ 1, এরপরে বলবো টেলোফেজ 1। খেয়াল করো আমরা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনকে যখন ভাগ করছিলাম আগের বার 5টা পর্যায়ের কথা বলছিলাম। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মাঝখানে কিন্তু প্রোমেটাফেজ বলতে একটা জিনিস ছিল, যেটা এখানে এসে আমরা কিন্তু আর পেলাম না। এখানে আমরা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ বলছি, প্রোমেটাফেজ বলি নাই। ঠিক আছে, অর্থাৎ এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে যে মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে তোমার প্রোমেটাফেজ বলতে কোনো কিছু নাই। মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে 4টা ধাপ হবে, 4টা পর্যায় হবে আর কি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক একইভাবে আমরা যদি মায়োসিস 2 এর কথা বলি, এখানে কি কি পাবো আমরা? এখানেও আমরা পাবো প্রোফেজ,
প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তবে এই সবগুলোর সাথে কি হবে? টু। প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টেলোফেজ টু। ঠিক আছে? তো আমি চলে গেল এবার। আচ্ছা, তো আমি তোমাদেরকে আসলে আজকের ক্লাসে এই সব কিছু বলবো না, কারণ সব কিছু আসলে লাগবে না পরীক্ষায় যেটা লাগবে এই প্রোফেজ 1 ঘটনাটুকু লাগবে শুধু। তাহলে দেখো, পড়া কিন্তু খুব বেশি না, এই টোটাল ঘটনা থেকে আমরা শুধু এই জায়গাটা সম্পর্কে জানবো, প্রোফেজ 1 ধাপে আসলে কি ঘটতেছে। তো প্রোফেজ 1 ধাপে অনেক অনেক কিছু ঘটে। প্রোফেজ 1 ধাপটাই হচ্ছে যে অনেক বিশাল একটা ধাপ। প্রোফেজ 1 ধাপে এত এত ঘটনা ঘটে যে এই জন্য প্রোফেজ 1 ধাপটাকে আবারও ছোট ছোট কিছু ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। ঠিক আছে? মনে করো বিষয়টাকে আমরা আমাদের ডেইলি লাইফের সাথে একটু চিন্তা করি, ইজি করে দিচ্ছি, খেয়াল করো। ধরো হচ্ছে যে এইখান থেকে শুরু করছি, এটা হচ্ছে সকালবেলা, এই টোটাল সময়টা হচ্ছে আমার একদম রাত পর্যন্ত। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমার পুরো দিনটার মধ্যে অনেক অনেক সেগমেন্ট থাকে না? আমার হচ্ছে যে সকালে কিছু কাজ থাকে, তারপর হচ্ছে সকাল 10টার দিকে কিছু কাজ থাকে, 12টার দিকে কিছু কাজ থাকে, এরকম অনেকগুলো ছোট ছোট ভাগ করে নিই না আমাদের সারাদিনটাকে? তো এর মধ্যে মনে করো এই যে কোষ বিভাজন, এটারও হচ্ছে যে পুরো যে সময়টা, এটাকে সে ছোট ছোট কিছু ভাগে ভাগ করে নিছে। প্রথম ভাগটা হচ্ছে প্রোফেজ 1, তারপর হচ্ছে মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, অর্থাৎ টোটাল সময়টাকে ছোট ছোট কিছু কিছু অংশে ভাগ করে নেওয়া হয়েছে, যার মধ্যে এই প্রোফেজ 1 যে ধাপটা আছে এটা হচ্ছে একদম প্রথম অংশ, এবং এই ধাপটাই অনেক বেশি ঘটনাবহুল। এই ধাপটা অনেক বেশি ঘটনাবহুল, এ কারণে এটাকে আরও কিছু ছোট ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। তাহলে প্রোফেজ 1 ধাপটাকে আমরা আরও কিছু ছোট ভাগে ভাগ করে নিচ্ছি। প্রোফেজ 1টাকে আমরা আরেকটু যদি বড় করে এখানে দেখাই, প্রোফেজ 1টাকে আমরা বড় করে দেখাচ্ছি, এটাকে আরও ছোট ছোট কিছু ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। কি কি? প্রথমে হচ্ছে তোমার লেপটোটিন, তারপরে হচ্ছে জাইগোটিন, এরপর হচ্ছে প্যাকাইটিন, তারপরে কি ডিপ্লোটিন, এরপর হচ্ছে ডায়াকাইনেসিস। তাহলে প্রোফেজ 1কে কিন্তু কি করা হয়েছে? প্রোফেজ 1কে আরও ছোট ছোট 5টা, এদেরকে বলা হচ্ছে উপপর্যায় বা উপধাপ। এগুলোকে যদি আমরা পর্যায় বলি, এটার আন্ডারে যারা আসবে তাদেরকে কি বলা হবে? উপপর্যায়। তাহলে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই সবগুলো হচ্ছে উপপর্যায়। এই উপপর্যায়গুলো হচ্ছে তোমার সবই প্রোফেজ 1-এর অন্তর্ভুক্ত। লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ওকে, তাহলে এই ছবিটা হচ্ছে যে একটু যদি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে আমার পরবর্তী আলোচনাটা সহজ হবে। আমি আজকে মূলত হচ্ছে যে এই জায়গাটাই আলোচনা করব শুধু। তোমার পরীক্ষার জন্য এই জায়গাটাই সবচেয়ে বেশি জরুরি। প্রোফেজ 1-এর অন্তর্গত 5টা যে উপপর্যায় আছে, যার মধ্যে হচ্ছে এই প্যাকাইটিন ধাপটা সবচেয়ে বেশি জরুরি। প্যাকাইটিন ধাপটা সবচেয়ে বেশি জরুরি। ঠিক আছে? ল্যাপটপ। তাহলে যেটা বলছিলাম যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এগুলো হচ্ছে আসলে উপপর্যায়। কার উপপর্যায়? প্রোফেজ 1-এর উপপর্যায়। এবং প্রোফেজ 1-এর মধ্যে এই যে 5টা উপপর্যায়, তার মধ্যে প্যাকাইটিন যে ধাপটা বা উপপর্যায়টা, এটা হচ্ছে সবচেয়ে জরুরি পরীক্ষার জন্য। তো আমরা এগুলো সম্পর্কে একটা একটা করে বলবো। হ্যাঁ, আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমরা 5টা উপপর্যায়ের সবগুলোকেই ছোট ছোট করে তিনটা চারটা করে পয়েন্টে এখানে নিয়ে আসছি। এতটুকু জানলেই হবে। বই থেকে হচ্ছে যে এদের বিস্তারিত ব্যাখ্যাটা দেখে নিবা, আর আমি তো হচ্ছে বলবোই এখন কিছু কিছু। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে প্রোফেজ 1-এর আন্ডারে হচ্ছে 5টা উপপর্যায়: লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এবং এদের ছবি হচ্ছে এই, এটা বই থেকেই নেওয়া হয়েছে। তাহলে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই 5টা উপপর্যায়ে কি কি ঘটনা ঘটতেছে সেগুলোই কিন্তু আমরা এখন এখানে ছোট ছোট করে লিখছি। তো তোমার এই পয়েন্টগুলো মাথায় রেখে এগুলোকে এক্সপ্লেইন করতে হবে পরীক্ষায় গিয়ে। হ্যাঁ, ছোট্ট পয়েন্টটা মনে রাখবা, কিন্তু বাকিটা সম্পর্কে তোমাকে বিস্তারিত জানতে হবে। তাহলে প্রথম যে ধাপটা লেপটোটিন, এটা নিয়ে আমরা একটু কথা বলি। লেপটোটিন ধাপে কি হচ্ছে? লেপটোটিন ধাপে কি হচ্ছে দেখো, কি বলা হয়েছে? জল বিয়োজন, ক্রোমোমিয়ার সৃষ্টি।
জল বিয়োজন ক্রোমোমিয়ার সৃষ্টি। একটু মনোযোগ দাও। জল বিয়োজন আমরা তো আগেও দেখে আসছি মাইটোসিসের ক্ষেত্রেও, যে কোষ বিভাজনের শুরুর দিকে কি হয়, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয় এবং কি হয়, জল বিয়োজন হয়, এবং জল বিয়োজনের কারণে কি হয়, ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হতে শুরু করে। সেম ঘটনাগুলো এখানেও ঘটবে, জল বিয়োজন ঘটবে, মানে এই নিউক্লিয়াস থেকে পানি অপসারিত হবে আর এর কারণে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হতে শুরু করবে। ঠিক আছে, খাটো ও মোটা হতে শুরু করবে। এবং এখানে একটা স্পেশাল ঘটনা ঘটবে যেটা মাইটোসিসে আমরা দেখি নাই। স্পেশাল ঘটনাটা কি, এই যে ক্রোমোজোম দেখতেছো, এই ক্রোমোজোমগুলোর গায়ে দানা দানা কিছু জিনিস দেখা যাচ্ছে, ছোট ছোট দাগ দিয়ে কাটা কাটা কিছু জিনিস দেখা যাচ্ছে। এই কাটার মতো কিছু জিনিস যেগুলো, এগুলোকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার। এগুলোকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার। ক্রোমোজোমের গায়ে ছোট দানাদার অংশ, এটাকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার। তো এই ক্রোমোমিয়ার কিন্তু লেপটোটিন ধাপে দেখা যায়, এটাই বলা হয়েছে ক্রোমোমিয়ার সৃষ্টি। তাহলে পরীক্ষা যদি আসে ক্রোমোমিয়ার কোন ধাপে দেখা যায়, তাহলে অ্যান্সার হবে লেপটোটিন ধাপ। অথবা বলা হয় যদি লেপটোটিন ধাপ বর্ণনা করো, তখন কিন্তু তোমাকে ক্রোমোমিয়ার এই ধাপে যে সৃষ্টি হয় সেটা উল্লেখ করতে হবে অবশ্যই। আর ভালো কথা, এই ছবিগুলো কিন্তু অবশ্যই খাতায় লিখবা বা আঁকবা। পরীক্ষায় যখন আসবে তুমি শুধু যদি এই তিন চারটা বর্ণনা লিখে দাও, তুমি কিন্তু মার্কস পাবা না। এই 2-3টা পয়েন্ট লেখার পাশাপাশি তুমি যদি হচ্ছে ছবিটাও আঁকো, তাহলে আসলে মার্কস আসবে, না হলে মার্কস আসবে না। সো ছবিগুলো আঁকতে হবে। তাহলে লেপটোটিন ধাপ নিয়ে কোনো গ্যাঞ্জাম আছে? লেপটোটিন ধাপে অল্প 2-একটা ঘটনা ঘটবে। কি হবে? পানি অপসারিত হবে বা জল বিয়োজন, যার কারণে ক্রোমোজোম খাটো ও মোটা হবে, এবং কি হবে, ক্রোমোমিয়ার সৃষ্টি হবে। ঠিক আছে, এটাই। এর পরের ধাপটাতে কি হবে? এর পরের ধাপটার নাম হচ্ছে জাইগোটিন। তো জাইগোটিন ধাপে কি হয় খেয়াল করো। জাইগোটিন ধাপে কি হয়, খুব মনোযোগ দাও। আমরা এখানেও 2টা কালারের ক্রোমোজোম দেখতে পাচ্ছি, লাল এবং নীল। তো লাল ক্রোমোজোমগুলো ধরে নাও মায়ের কাছ থেকে আসছে, আর নীলগুলো ধরে নাও বাবার কাছ থেকে আসছে। তো দেখো, এই লাল ক্রোমোজোমটা একটু বেশ বড়, বাট এটা কিন্তু ছোট। একইভাবে এই নীল ক্রোমোজোমটা বেশ বড়, কিন্তু এটা তুলনামূলক ছোট। এখানে তারা সবাই এলোমেলোভাবে আছে, যুক্ত হয়েছে বলতে কাছাকাছি আসছে। আবার একইভাবে ছোটটার সাথে ছোটটা একত্রিত হয়েছে, কাছাকাছি আসছে, তাই না? তাহলে এই যে তারা একই রকম দেখতে যারা একসাথে হলো, একই রকম দেখতে যারা তারা একসাথে হলো, এই ঘটনাটা কোন ধাপে ঘটতেছে? জাইগোটিন ধাপে ঘটতেছে। বুঝতে পারলাম? তাহলে জাইগোটিন ধাপে আসলে ক্রোমোজোম যারা একই রকম দেখতে তারা একত্রিত হয়। এই একই রকম দেখতে ক্রোমোজোমদেরকে কি নামে ডাকা হয় জানো? একই রকম দেখতে ক্রোমোজোমদেরকে ডাকা হয় হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। কি বলা হয়? হোমোলোগাস ক্রোমোজোম। আমি একটু যদি লিখে দিই, হোমোলোগাস। হোমোলোগাস, একই রকম দেখতে ক্রোমোজোমদেরকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। তার মানে এই ক্রোমোজোমটার হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে এই যে বড়টা, আবার এই ছোটটার হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে এই ছোটটা। ঠিক আছে? তাহলে একই রকম দেখতে ক্রোমোজোমগুলো, এদেরকে কি বলা হয়? হোমোলোগাস ক্রোমোজোম। অর্থাৎ আমাদের পয়েন্টটা তাহলে কি হবে জাইগোটিন ধাপে, যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো কাছাকাছি এসে জোড়া বাঁধে। হোমোলোগাস ক্রোমোজোমগুলো কাছাকাছি এসে জোড়া বাঁধে। হোমোলোগাস ক্রোমোজোমগুলো কাছাকাছি এসে জোড়া বাঁধে। এটা হচ্ছে জাইগোটিনের 1 নম্বর পয়েন্ট। এরপরের পয়েন্টটা কি হবে? এই জোড়াগুলোকে আমরা কি বলবো জানো? এই জোড়াগুলোকে বলবো বাইভ্যালেন্ট। জোড়াগুলোকে বলবো বাইভ্যালেন্ট। তাহলে বোঝো জিনিসটা। হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে একই রকম দেখতে ক্রোমোজোম যারা, তাদেরকে বলতেছি। এরা একত্রিত হচ্ছে এবং একত্রিত হয়ে যে জোড়া বাঁধতেছে সেই জোড়াটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। জোড়াটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। বোঝা গেছে? তাহলে এই ঘটনাগুলো কোন ধাপে ঘটছে? জাইগোটিন ধাপে ঘটছে। আচ্ছা, তাহলে জাইগোটিন ধাপ নিয়ে বর্ণনা হলো। আমরা একটু এখান থেকে দেখি কি বলছে। হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া বেঁধে বাইভ্যালেন্ট গঠন করে, এটাই শুধু জানলে হবে এখান থেকে। এরপরের ধাপটাই হচ্ছে প্যাকাইটিন। খুবই গুরুত্বপূর্ণ প্যাকাইটিন। দেখো এখানে কি কি ঘটছে। টেট্রাড গঠন হবে, কায়াজমা সৃষ্টি হবে এবং ক্রসিং ওভার হবে। টেট্রাড গঠন, কায়াজমা সৃষ্টি এবং ক্রসিং ওভার, 3টা জিনিস মনে রাখতে হবে। একদম 3 স্টার। প্যাকাইটিন ধাপটা হচ্ছে একদম 3 স্টার, পারলে আরও বেশি স্টার দিতে পারো। তো এখানে কি কি হবে? টেট্রাড গঠন হবে, কায়াজমা সৃষ্টি হবে, ক্রসিং ওভার ঘটবে। প্রতিটা আমি ব্যাখ্যা করতেছি, কোনো সমস্যা নেই। তাহলে টেট্রাড গঠন মানে কি? ছবি খেয়াল করো, ছবি খেয়াল করো। এখানে দেখা যাচ্ছে একটা একটা করে ক্রোমোজোম আছে, তাই না? বাট এই প্রতিটা ক্রোমোজোম
এই মিড লাইন বরাবর দ্বিখণ্ডিত হয়ে এখানে দেখো প্রতিটা ক্রোমোজোম মিড লাইন বরাবর দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই দ্বিখণ্ডিত হওয়ার কারণে আগে যেখানে 2টা বাহু ছিল সেখানে কিন্তু এখন 4টা বাহু তৈরি হয়ে গেছে। আগে যেখানে 2টা বাহু ছিল সেখানে কিন্তু এখন 4টা বাহু তৈরি হয়ে গেছে। এই 4টা বাহুকে একসাথে বলা হচ্ছে টেট্রাড। টেট্রা কথাটার মানে কিন্তু 4, ল্যাটিন ভাষায় টেট্রা কথাটার মানে হচ্ছে 4। তো আমরা যেহেতু এখানে 4টা বাহু পাচ্ছি, এখানে 4টা বাহু পাচ্ছি, এই জন্য এটাকে আমরা একসাথে কি বলতেছি? টেট্রাড। এখানে কি বলতেছিলাম? বাইভ্যালেন্ট, কারণ 2 জন ছিল, বাই মানে 2, এখানে ছিল 2 জন, তাই এটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। বাট এখানে 2 জনেরই 4টা খণ্ড চলে আসছে, এটাকে বলা হচ্ছে টেট্রাড। তাহলে পরীক্ষা যদি আসে টেট্রাড গঠিত হয় কোন ধাপে, অ্যান্সার হবে কোন ধাপে? প্যাকাইটিন ধাপে। টেট্রাড গঠিত হয় কোন ধাপে? প্যাকাইটিন ধাপে। ওকে, এই টেট্রাডের মধ্যে একটু ঘটনা আছে, আমরা এটাকে একটু বড় করে দেখাই। টেট্রাডের মধ্যে যারা একই ক্রোমোজোমের অংশ, এইটা এবং এইটা, 2টা নীল বাহুর কথা বলতেছি, একই ক্রোমোজোমের অংশ, এদেরকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। ভালো করে বোঝো, একই ক্রোমোজোমের অংশ, এইটা এবং এটা কি একই ক্রোমোজোমের অংশ না? এই জন্য এটাকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। সিস্টার মানে কি? একই ফ্যামিলির, বোন। কিন্তু এই নীল এবং এই লাল, এটা এবং এটা, এই 2টা কি একই ক্রোমোজোমের অংশ? না, ভিন্ন ক্রোমোজোম। নীলটা হচ্ছে এই পাশের ক্রোমোজোমের অংশ আর এই লালটা হচ্ছে অন্য আরেকটা ক্রোমোজোমের অংশ। এই জন্য এই 2টা ক্রোমাটিডকে বলা হবে নন সিস্টার ক্রোমাটিড, মানে তারা একই জায়গা থেকে আসে নাই। একই ক্রোমোজোমের অংশ সিস্টার ক্রোমাটিড, ভিন্ন ক্রোমোজোমের অংশ নন সিস্টার ক্রোমাটিড। বুঝতে পারছো? তো এখানে যেটা হচ্ছে, নন সিস্টার ক্রোমাটিডগুলোই খুব কাছাকাছি চলে আসে। নন সিস্টার ক্রোমাটিডগুলো খুব কাছাকাছি চলে আসে এবং একটা পয়েন্টে তারা মিলিত হয়ে যায়। এই পয়েন্টে তারা মিলিত হয়ে যায়। এই যে জায়গাটা তারা মিলিত হলো, একত্রিত হয়ে গেল, একসাথে যুক্ত হয়ে গেল, এই জায়গাটাকে বলা হয় কায়াজমা। এই জায়গাটাকে কি বলা হয়? কায়াজমা। যেই জায়গাটাতে তারা যুক্ত হয়ে যায়। কারা যুক্ত হয়? নন সিস্টার ক্রোমাটিড যারা, তারা। নন সিস্টার ক্রোমাটিড যারা, সিস্টার ক্রোমাটিডদের মধ্যে কিন্তু কায়াজমা তৈরি হবে না। কার মধ্যে তৈরি হবে? নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে কায়াজমা তৈরি হবে। তাহলে আমরা 2টা পয়েন্ট বললাম। প্রথমত কি হবে? ক্রোমোজোমগুলো দ্বিখণ্ডিত হয়ে টেট্রাড গঠন হবে। এরপর নন সিস্টার ক্রোমাটিডগুলো কাছাকাছি এসে একটা পয়েন্টে যুক্ত হয়ে কায়াজমা গঠন করবে। এরপরে কি হবে? এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ কায়াজমাটা একটু পরে ভেঙে যাবে। কায়াজমাটা একটু পরে ভেঙে যাবে এবং ভেঙে যাওয়ার পরেই সাথে সাথে আবার লেগে যাবে এবং তখন যেটা হবে, এই নীল অংশটা নীল ক্রোমোজোমের সাথে না লেগে এই লাল ক্রোমোজোমের সাথে লাগবে, আর লাল ক্রোমোজোমের অংশটা নীল ক্রোমোজোমের সাথে লাগবে। মানে অনেকটা এই ছবির মতো। আমি দেখাচ্ছি, খেয়াল করো। এই ছবিটা দেখো, এটা হচ্ছে ক্রসিং ওভার। এটাকে কি বলা হচ্ছে? ক্রসিং ওভার। তো ক্রসিং ওভারের ক্ষেত্রে হচ্ছে দেখো, নন সিস্টার ক্রোমাটিড কায়াজমা নামক পয়েন্টে মিলিত হয়েছে এবং তারা পরস্পরের কি করছে? নিজেদের অংশের বিনিময় করছে। তো এই অংশের বিনিময়ের ঘটনাটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। কায়াজমার জায়গাটাতে তারা ভেঙে গিয়ে পরস্পরের অংশের বিনিময় ঘটাইছে, এটাকেই বলা হচ্ছে ক্রসিং ওভার। ঠিক আছে? তো এই ক্রসিং ওভার ঘটনাটাও কোথায় ঘটবে? দেখো, নীলের সাথে কিন্তু লাল চলে আসছে আর লালের সাথে নীল চলে আসছে, বিনিময় ঘটছে, এটাই ক্রসিং ওভার। তো এই ঘটনাটা কোথায় ঘটবে? এই ঘটনাটা কিন্তু আমাদের প্যাকাইটিন ধাপে ঘটবে। ঠিক আছে? তাহলে প্যাকাইটিন ধাপে টেট্রাড গঠন হবে, কায়াজমা সৃষ্টি হবে, ক্রসিং ওভার হবে। আচ্ছা, আমি দ্রুত চলে যাই, সময় খুব কম। ডিপ্লোটিন ধাপে কি হবে? এদের মধ্যে এখন বিকর্ষণ তৈরি হবে। দেখো, এদের মধ্যে বিকর্ষণ তৈরি হচ্ছে, তারা পরস্পর থেকে দূরে সরতে চেষ্টা করতেছে এবং তাদের মধ্যে একটা লুপ তৈরি হবে, মাঝখানে একটা স্পেস তৈরি হবে। বিকর্ষণ হওয়ার কারণে ভেতরে একটা লুপ তৈরি হয়েছে। তো এটাই এখানে বলা হয়েছে যে বাইভ্যালেন্ট যুগলের মধ্যে বিকর্ষণ সৃষ্টি এবং লুপ সৃষ্টি ও কায়াজমার প্রান্তীয়করণ। কায়াজমা নামক যে পয়েন্টটা ছিল, সেই পয়েন্টটা আস্তে আস্তে প্রান্তের দিকে দূরে সরতে শুরু করবে। তাহলে ডিপ্লোটিন ধাপে এই 2টা কথাই বলবো। এরপরে কি? ট্রাইকাইনেসিস ধাপ। সেখানে কি হবে? খেয়াল করে দেখো, এতক্ষণ পর্যন্ত নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সবগুলো জায়গাতেই ছিল।
বাট ডায়াকাইনেসিস ধাপে এসে দেখো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিওলাস কিন্তু এখন ওইভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়। ডায়াকাইনিস ধাপে আমরা যেটা বলবো যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। তাহলে এই ছিল আমাদের আসলে প্রোফেজ 1 ধাপের অন্তর্গত 5টা উপপর্যায়, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই 5টা উপপর্যায় আমরা হচ্ছে কি কি ঘটনা ঘটছে ছবি থেকে দেখে দেখে এখানে পয়েন্ট আকারে লিখে দিচ্ছি। এগুলো তোমরা হচ্ছে একটু বাসায় আয়ত্ত করার চেষ্টা করবে। আশা করি তোমাদের এই ছবিগুলোর সাথে মিলিয়ে যদি তোমরা এগুলো দেখে নাও তাহলে সহজে মনে রাখতে পারবে ইনশাল্লাহ। আর এদের মধ্যে ক্রসিং ওভার যে ঘটনাটা, এটা কিন্তু একটু ডিটেলসে তোমাদের জানতে হবে। ডিটেলস বলতে এই ছবিটা শুধু জানতে হবে কিভাবে আঁকতে হয়। আর ঘটনা তো এখানে তেমন কিছুই ঘটে না। দুইটা নন সিস্টার ক্রোমাটিড একত্রিত হয়ে কায়াজমা সৃষ্টি করে। এই কায়াজমা কি হয়, ভেঙে যায় এবং পুনরায় যখন তারা মিলিত হয় তখন আসলে ক্রোমোজোম দ্বয়ের অংশ পরস্পর স্থান বিনিময় করে। যে ক্রোমোজোমের সাথে যে অংশটা ছিল সেটা তার সাথে যুক্ত না হয়ে পাশের ক্রোমোজোমের সাথে যুক্ত হয়। এটাই হচ্ছে ক্রসিং ওভার। এবং এটা শুধুমাত্র কোথায় ঘটবে, মায়োসিস ধাপের প্রোফেজ 1 ধাপের প্যাকাইটিন উপপর্যায়ে ঘটবে। মায়োসিস ধাপের প্রোফেজ 1 পর্যায়ের প্যাকাইটিন উপপর্যায়ে ঘটবে। ঠিক আছে? তাহলে ক্রসিং ওভার ঘটনাটা কিন্তু আলাদা করে তোমাকে একটু জানতে হবে, কেন এটা গতে বা ঘতে আসে সৃজনশীলে। তখন এরকম একটা ছবি দিবে, তুমি তো আর পরীক্ষায় লাল কালি নীল কালি ইউজ করবা না। ওখানে হচ্ছে যে তোমরা দুইটা ক্রোমোজোম আঁকবা, যখন একটা হচ্ছে পুরাটা পেন্সিল দিয়ে ডার্ক করে দিবা আর আরেকটা হচ্ছে যে ফাঁকা রাখবা। বুঝছো কি বলছি? একটা ক্রোমোজোম পুরো ডার্ক করে দিবা পেন্সিল দিয়ে, ভেতরেও পূরণ করে দিবা, আরেকটা ক্রোমোজোম হচ্ছে ভেতরের জায়গাটা পূরণ করবা না, ফাঁকা থাকবে। তো তখন আসলে দুইটা দেখতে দুই রকম হয়ে যাবে, তোমাকে এখানে কালার করার দরকার নেই। বুঝছো? ঠিক আছে। তো এখন আমরা লাস্টে চলে আসছি। ক্রসিং ওভারের তাৎপর্যটা এটা সহজ জিনিস। ক্রসিং ওভারের কারণে আসলে কি হয়, ক্রসিং ওভারের কারণে বৈচিত্র্যের সৃষ্টি হয়, নতুন নতুন বৈশিষ্ট্য তৈরি হয় ক্রসিং ওভারের কারণে। ঠিক আছে? আমাদের মধ্যে যে বৈচিত্র্য বা নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে, দেখা গেছে যে মায়ের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, বাবার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য ছিল, দুইটার ক্রসিং ওভার হয়ে নতুন কোনো বৈশিষ্ট্য সৃষ্টি হচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু ক্রসিং ওভারের তাৎপর্য। এখানে মায়োসিসের বাকি যে ধাপগুলো সেগুলো দেখানো হয়েছে, যেটা আসলে পরীক্ষার জন্য জরুরি না। আচ্ছা, এই জিনিসটা একটু বলে দেই, মায়োসিস কোষ বিভাজন না হলে আসলে কি হইতো। দেখো, এটা হচ্ছে জনন মাতৃকোষ, এটাও জনন মাতৃকোষ। এটা হচ্ছে ধরো পুরুষের ক্ষেত্রে বা বাবার ক্ষেত্রে, এটা হচ্ছে মায়ের ক্ষেত্রে, এটা হচ্ছে মায়ের ক্ষেত্রে, যেহেতু এখানে ডিম্বাণু দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে মায়ের জনন মাতৃকোষ, যেখান থেকে আসলে মিওসিস বিভাজনের মাধ্যমে ডিম্বাণু তৈরি হবে। আর বাবার জনন মাতৃকোষ, যেখান থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে শুক্রাণু তৈরি হবে। তো এখানে যদি ডিম্বাণু তৈরি হওয়ার ক্ষেত্রে মায়োসিস না হয়ে যদি মাইটোসিস হইতো, তাহলে কি হইতো বলো তো? এখানে 2n থেকে কি হইতো, আমি এখানে লিখে দেখাই। ধরে নাও যদি এখানে মায়োসিস না হয়, যদি এখানে মায়োসিস না হয়ে মাইটোসিস হয়, তাহলে 2n থেকে এখানেও কি হবে, 2n হবে, তাই না? এবং 2n আর 2n মিলে তখন কি হয়ে যাবে, তখন কিন্তু এখানে 4n হয়ে যাবে, যেটা কি আসলে বাস্তবসম্মত কিছু? 4n বলতে কি আসলে কিছু আছে? 4n বলতে কিন্তু কিছু নাই, যেটা আমাদের দেহ গঠন করার জন্য উপযুক্ত না। তো আমাদের দেহ গঠন হইতে গেলে জাইগোটকে অবশ্যই কি হইতে হবে, 2n হইতে হবে। জাইগোটকে অবশ্যই কি হইতে হবে, 2n হইতে হবে। আর জাইগোটকে যদি 2n হইতে হয়, তাহলে শুক্রাণু আর ডিম্বাণুকে n হইতে হবে। আর শুক্রাণু ডিম্বাণুকে n হইতে গেলে জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইতে হবে। আর জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইতে হইলে আমাকে অবশ্যই এখানে মিওসিস বিভাজনই ঘটাইতে হবে। আমি কি বুঝাইতে পারছি? অর্থাৎ মিওসিস বিভাজনের গুরুত্বটা কি, এটা বোঝানোর জন্য আমরা যদি একটু উল্টাভাবে বলি যে মিওসিস না হইলে কি হইতো, মিওসিস না হইলে তাহলে এখানে মাইটোসিস হইতো। আর মাইটোসিস হইলে তখন কিন্তু এখানে গ্যাঞ্জাম লেগে যাইতো, কি হইতো, 2n থেকে 2n হইতো, 2n থেকে 2n হইতো, 2n মিলে তখন কি হয়ে যেত, 4n হইতো, যেটা আসলে অবাস্তব কিছু একটা জিনিস, তাই না? তাহলে 4n হওয়া তো সম্ভব না, বা আমাদের বডি তখন গঠিত হবে না। আমাদের বডি গঠন হইতে গেলে 2n কে মানে জাইগোটকে 2nই রাখতে হবে। আর 2n হইতে গেলে ডিম্বাণু শুক্রাণুকে n হইতে হবে। ডিম্বাণু শুক্রাণুকে n হইতে গেলে এখানে অবশ্যই মায়োসিস বিভাজন ঘটাইতে হবে। ঠিক আছে? মায়োসিস বিভাজন ঘটাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে এটাই হচ্ছে মায়োসিস বিভাজনের গুরুত্ব। এখানে মায়োসিসের আরও কিছু গুরুত্বের কথা আলোচনা করা হয়েছে, যেগুলো আমি একটা করে এক নজরে বলে যাচ্ছি। প্রথমে কি বলা হয়েছে,
জনন কোষ সৃষ্টি, যেটা আমরা আগের ছবিতে দেখে আসলাম যে জনন কোষ অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু সৃষ্টি হওয়ার জন্য অবশ্যই আমাকে কি লাগবে, মায়োসিস বিভাজন লাগবে। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, অর্থাৎ ওই যে জাইগোটে 2n রাখতে হবে, 4n করা যাবে না, ধ্রুব রাখতে হবে। তাহলে এটার জন্য আমার মায়োসিস বিভাজন প্রয়োজন। প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, যদি মায়োসিস বিভাজন না হইতো তাহলে আসলে প্রজাতির স্বকীয়তা থাকতো না। মানুষ থেকে তখন দেখা গেছে মানুষ না তৈরি হয়ে অন্য কিছু হয়ে গেছে, ঠিক আছে, একই প্রজাতি থাকবে না। মায়োসিস বিভাজন আছে বলে আমাদের প্রজাতিটা ঠিক থাকতেছে। আবার মায়োসিস বিভাজনে যেহেতু ক্রসিং ওভার নামে একটা ঘটনা ঘটে, এই কারণে আসলে কি হয়, বৈচিত্র্যের সৃষ্টি হয়, তাই না? এরপরের ঘটনাগুলো তোমরা একটু জাস্ট মনে রাখো। অভিব্যক্তি, গ্যামেট সৃষ্টি আর জননকোষ সৃষ্টি একই কথা। যৌনুক্রম, ম্যান্ডেলের সূত্রের ব্যাখ্যা, এই জিনিসগুলো জাস্ট একটু মনে রাখো, কারণ এগুলো আসলে বিস্তারিত ব্যাখ্যা করার মতো সময় তো এখন নেই। তাহলে আমাদের বোঝার মতো জায়গা ছিল এটা, জনন কোষ কীভাবে সৃষ্টি হয়, সংখ্যা কিভাবে ধ্রুব থাকে, স্বকীয়তা কিভাবে থাকে, বৈচিত্র্য কেন সৃষ্টি হয়, এগুলো আমরা বুঝিয়ে বলছি। আর এই জায়গাগুলো তোমরা একটু জাস্ট পয়েন্ট আকারে মনে রাখো। অভিব্যক্তি, যৌনুক্রম এবং ম্যান্ডেলের সূত্র, এই তিনটা জিনিস মায়োসিসের গুরুত্বের মধ্যে আসবে। হ্যাঁ, মায়োসিসের গুরুত্বের মাধ্যমে ম্যান্ডেলের সূত্র ব্যাখ্যা দেওয়া সম্ভব। মায়োসিসের মাধ্যমে, মাইটোসিস বিভাজনের মাধ্যমে ম্যান্ডেলের সূত্র ব্যাখ্যা দেওয়া সম্ভব না, এটা জাস্ট মনে রাখো। ওকে, তো এই পর্যন্তই ছিল আসলে আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারছো। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে যে মাইটোসিস মিওসিস বিভাজন থেকে কোন কোন জায়গাগুলো বেশি জরুরি। তো আমি যদি এক নজর আবার দেখায় যাই, কোষ বিভাজন কাকে বলে, এটা কত প্রকার, আর কি কি নাম আছে, কোথায় কোনটা ঘটে, কোষ চক্র নিয়ে ডিটেলস বলা হয়েছে, প্রতিটা ধাপে কি কি ঘটনা ঘটে, কতটুকু সময় লাগে ডিটেলস বলা হয়েছে। আর মাইটোসিসের 5টা যে পর্যায় আছে সেগুলো সম্পর্কে ডিটেলস বলা হয়েছে, ছবি থেকে দেখিয়ে দেখিয়ে আমরা মিলায়ে দেখাইছি। এরপরে হচ্ছে মাইটোসিসের গুরুত্ব বলা হয়েছে, যেটা ঘতে ইম্পর্ট্যান্ট। এরপর আমরা মায়োসিস শুরু করছি, যেখানে 2 ধাপে আসলে ঘটনা কি কি ঘটে সেগুলো বলেছি, যার মধ্যে প্রোফেজ 1 ধাপটা সবচেয়ে জরুরি। এর মধ্যে 5টা উপপর্যায় থাকে, এর মধ্যে আবার প্যাকাইটিন উপপর্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে আবার ক্রসিং ওভারের অংশটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রতিটা পয়েন্ট বোল্ড করে যে জায়গাগুলো লেখা আছে এগুলো একটু গুরুত্ব দিয়ে দেখবে। ছবি থেকে আমরা মিলিয়ে মিলিয়ে দেখাইছি বোঝার সুবিধার জন্য। ক্রসিং ওভারটা এরকম একটা ছবি দিয়ে ব্যাখ্যা করতে হবে যদি পরীক্ষায় আসে। এবং ক্রসিং ওভারের গুরুত্ব সবশেষে হচ্ছে মায়োসিসের গুরুত্বটা আমরা কিন্তু এখান থেকে, বই থেকে এবং এই ছবি থেকে বলার চেষ্টা করেছি। তো ঠিক আছে, আশা করছি আমাদের সাথে শেষ পর্যন্ত যারা ছিলে কিছুটা হলেও উপকৃত হতে পারছো ইনশাল্লাহ। এই জিনিসগুলো বাসায় আরও বেশি করে একটু আয়ত্ত করো, বইয়ের সাথে সম্পর্ক তৈরি করো, এবং টেস্ট পেপার থেকে আসলে তোমরা যদি প্রশ্ন দেখো তাহলে তোমাদের প্রস্তুতিটা আসলে অনেক বেশি পাকাপোক্ত হবে ইনশাল্লাহ। তো যে টেস্ট পেপার তোমার কাছে আছে বা আমাদের আভাস থেকে যেই প্রশ্ন ব্যাংক যেটা তোমাকে প্রোভাইড করা হয়েছে গ্রুপে পেয়ে যাবে, তো সেই জায়গায় প্রশ্নগুলো আলাদা করে গুছিয়ে দেওয়া আছে, সেগুলো তোমরা একটু দেখলে তোমাদের প্রস্তুতিটা কমপ্লিট হবে আশা করি ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। নেক্সট ক্লাসে আশা করি দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।